আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ঘরসজাব.কম এবং শিখি শেখাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কম্পিউটার ফর বিজনেস ডে 3 ট্রেনিং টাস্কে আপনাদের স্বাগতম। তো আমরা এখানে শিখব ব্যবসার জন্য যে পরিমাণ কম্পিউটার স্কিল বা নলেজ থাকা আপনার প্রয়োজন সেই সমস্ত স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করতেছি। মেইনলি এটা আমরা ঘরসজাব.কমে যারা কাজ করে কর্মী তাদের উদ্দেশ্যে এটা করতেছি, যেন তারা কম্পিউটার ওই কম্পিউটারের ওই সমস্ত স্কিলগুলো শিখে যেগুলো তারা ঘর সাজাবার ব্যবসা কাজে সহযোগিতা করতে পারবে কম্পিউটারের কাজের মাধ্যমে আর কি। এবং এটা শূন্য থেকেই করা হচ্ছে, অর্থাৎ তারা তাদের কোনো স্কিল নাই, এটা ধরেই করা হচ্ছে, শুরু থেকেই করা হচ্ছে, যেন তারা ধারাবাহিকভাবে ওই সমস্ত স্কিলগুলো ডেভেলপ করতে পারে এবং ঘর সাজাতে তারা কন্ট্রিবিউশন আনতে পারে আর কি মেইনলি। সো এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন, সো আপনার জন্য একটা বিশাল সুযোগ রয়েছে, কারণ আমরা এখানে ধারাবাহিকভাবে এমন একটা গোলের দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে কাজ আমাদের এই ডেইলি ট্রেনিং গুলো, যেটা শুরু হচ্ছে কম্পিউটারের একদম বেসিক নলেজ থেকে এবং শেষ হবে ইনশাল্লাহ একবারে প্রো লেভেলের কাজগুলো দিয়ে শেষ হবে ইনশাল্লাহ। এটা চলতেই থাকবে যতদিন ঘর সাজানো থাকবে ইনশাল্লাহ। আমার এই ট্রেনিংটা চলতেই থাকবে ধারাবাহিকভাবে। এবং এখানে শুধু এমন না যে আপনাকে শুধু গ্রাফিক্সের কাজ শেখানো হবে, এটা কোনো গ্রাফিক্সের কোর্স, নির্দিষ্ট কোনো গ্রাফিক্সের কোর্স না, নির্দিষ্ট কোনো ভিডিও এডিটের কোর্স না, নির্দিষ্ট কোনো ওয়েব ডেভেলপমেন্টের কোর্স না, বরং সবগুলো মিলিয়ে একটা কাস্টমাইজড কোর্স। এটা হচ্ছে আপনার ব্যবসা করার জন্য আপনার যে সমস্ত বিষয়ে স্কিল থাকা প্রয়োজন। আপনাকে ফটো এডিটর শিখতে হবে, আপনাকে ভিডিও এডিটর শিখতে হবে, আপনাকে কম্পিউটার অপারেটর, ইন্টারনেট ব্রাউজিং আপনাকে দক্ষ হতে হবে। তো এই সমস্ত ইন্টারনেট ব্রাউজিংও শেখানো হবে এবং ইন্টারনেটে আপনার যত ধরনের কাজ আছে, হ্যাঁ, ফেসবুকে বুস্টিং করা থেকে শুরু করে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট খোলা, পেজ খোলা, পেজের বিষয়ে পরামর্শ, অ্যাকাউন্টের বিষয়ে পরামর্শ, বুস্টিং এর পরামর্শ, A to Z ইনশাল্লাহ এখান থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে দিতে থাকবো আমি ইনশাল্লাহ। মেইনলি এই সমস্ত ট্রেনিং গুলো আমি ফ্রিতে শিখি নাই, আমি ধারাবাহিকভাবে এখনো শিখতেছি আলহামদুলিল্লাহ। এবং মেইনলি এটা করতেছি আরেকটা বিষয় উদ্দেশ্য করে, যেন আমি আপনাদের শিখাতে শিখাতে যেন নিজেও আরো ভালোভাবে এটা আয়ত্ত করতে পারি, শিখতে পারি এবং আমার কাজের ক্ষেত্রে যেন এটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং এটা যেন আমি আমার কাজে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি আর কি। আমার কাজটা যেন স্পিড বাড়ে, আমার কাজের জন্য গতি বাড়ে, মেইনলি এই উদ্দেশ্যে আমি এটা করতেছি আর কি। এবং এটা করতেই হবে, আমি যেমন করতেছি আপনাকেও কিন্তু করতে হবে, কোনো উপায় নেই, কারণ এটা ছাড়া আপনার ডিজিটাল যে মার্কেটিংটা এটা আপনি করতে পারবেন না কোনোভাবেই, সেটা আপনার লাগবেই। সো দেখতে থাকুন ইনশাল্লাহ। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন, যদি উপকার পেয়ে থাকেন আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন, ঘরসাজাবো.কম কে প্রমোট করে দিবেন, আপনার বন্ধু বান্ধব সবার মাঝে মাঝে ছড়িয়ে দিবেন, আমি এই আবদার রাখি। যেহেতু আমি আপনাকে ফ্রিতে শেখাচ্ছি এই সমস্ত প্রিমিয়াম কোর্স, যেগুলো আমি কয়েক লাখ টাকা দিয়ে কিনে কিনে শিখতেছি, সো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, আমার কাছ থেকে শিখতে পারতেছেন। সো আপনি ঘর সাজাবোকে প্রমোট করবেন, এটা আমি আপনার কাছ থেকে আশা রাখি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আমাদের কাজে ঢুকে যাই। এখানে আমাদের ডে 3 ট্রেনিং টাস্কের মধ্যে ছোট ছোট করে টাস্কগুলো আমি তৈরি করছি, যেন খুব সহজে প্রতিদিন এই টাস্কগুলো করার মাধ্যমে যেন একজন কর্মী রেগুলার বেসিস যেন সে কাজ করে, তার কাজের যেন ধারাবাহিকতা ঠিক থাকে এবং সে যেন তার গ্রোথটা যেন আমি পর্যবেক্ষণ করতে পারি। শুধু আমি তাকে এই টাস্কগুলো দিই তাই না, এখানে তার রিপোর্টিং এর একটা বিষয় আছে, অর্থাৎ তাকে ডেইলি রিপোর্ট জানাতে হয় সেই টাস্কগুলো কতটুকু করেছে কি করে নাই। ওইখানে তার ডেইলি বেসিস ডেট দেওয়া থাকে এবং ডেট অনুযায়ী তার সে কতটুকু কাজ করেছে, কি করেছে না করেছে, কারণ তাকে আমি আবার একটা যেমন আমি আপনাকে দেখাই। অর্থাৎ আমার ঘর সাজানো কর্মী যারা আছে তার কাছ থেকে যে আমি রিপোর্টগুলো নিচ্ছি, কিভাবে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এখানে আমি গুগল ডকে একটা ফাইল তৈরি করে রাখছি, যেগুলো আমরা সবাই একসাথে ব্রাউজ করতে পারি। এখানে আমি আমার, যেমন মাহমুদ, আমি কোন দিন কি টাস্কগুলো করতেছি, কি কাজগুলো করতেছি, এখানে আমি লিস্টিং করে রাখতেছি এবং কোন দিন কি সমস্যা পড়তেছি, কি আসে বিষয়, অর্থাৎ আমার ডেইলি ওয়ার্ক প্রতিদিনের ঘর সাজাবোকে জন্য, ঘর সাজানোর জন্য কাজ করতে গিয়ে আমি প্রতিদিন কি করতেছি না করতেছি A to Z আমার সমস্ত কাজের রেকর্ডগুলো এখানে থাকতেছে। এতে করে আমার অনেক উপকার হয়, কারণ দেখা গেছে যে আমি কোনো একটা দিনে এমন একটা কাজ করছি যেটা পরবর্তীতে ভুলে গেছি, আমি এখান থেকে দেখলে আবার এটা আমার মনে পড়ে যায়। সো এটা খুবই ফায়দাবহুল এবং এখানে আমার ঘর সাজাতে যারা কাজ করে তাদের জন্য আমি একটা চেক লিস্ট তৈরি করছি প্রাথমিকভাবে, অর্থাৎ প্রতিদিন তাদেরকে এই কাজগুলো করতে হবে। এখানে ৮টা কাজের তালিকা দেওয়া আছে এবং প্রয়োজন অনুযায়ী তালিকাটা বড় হবে, ছোট হবে এবং কোথা থেকে কাজ করবে এবং কোথায় রিপোর্ট জানাবে সেটাও আছে এবং ওদের জন্য রিপোর্টের আমি ব্যবস্থা করে রাখছি, ওরা এখানে রিপোর্ট জানাবে। যেমন নাইম এখানে রিপোর্ট জানাইছে 21 ডিসেম্বর, সে কি 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 শিখেছে, যেমন বাংলা অব্রত দিয়ে সে 10 লাইন লিখেছে আর কি, অব্রত ট্রেনিং করছে এবং ক্যাপকাট এডিটিং এর 3টা ভিডিও সে দেখেছে আর কি। সো কি কি সমস্যা হচ্ছে তার যুক্ত বর্ণ লিখতে সমস্যা সমস্যা হচ্ছে, তো তার সমস্যাগুলো আমি এখানে মার্ক করে এই বিষয়ের এই টপিকের উপর তাকে আমি সলিউশন দিতে পারতেছি আর কি।
সো আমার এখানে এই চেকলিস্টটা তৈরি করা আছে, এভাবে আমি তাদের আপাতত তদারকি করতেছি ডেইলি বেসিস, এবং এটা বাধ্যতামূলক। আপনাকে অবশ্যই, যদি আপনার বিজনেসে ভালো করতে চান, তাহলে আপনার কর্মী যারা আছে তার কাছ থেকে অবশ্যই টাস্ক এটা নিতেই হবে ডেইলি বেসিস। আপনার তার সে নাইলে নাইলে আপনি এটা বুঝতে পারবেন না যে আসলে কাজের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, বা তারা সময়টা কিভাবে কাটাচ্ছে, বা এটা কিভাবে কোন দিকে যাচ্ছে, আসলে লক্ষ্যটা আপনার গোল কি, সেই অনুযায়ী আপনার কাজগুলো হচ্ছে কিনা এটা আপনি ট্র্যাকিং করতে পারবেন না আর কি। তো যাই হোক, এখন আমরা সরাসরি ট্রেনিং এ চলে যাই, সমালোচনা করে অনেক কথা বলে ফেলছি। তো টাস্ক ওয়ানে আমাদের এখানে আছে সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউলিং প্র্যাকটিস, অর্থাৎ ব্যবসা করতে হলে আমাদের ফেসবুক পেজ থাকে, পেজে আমাদের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট করতে হয়। তো পোস্টটা অনেক সময় শিডিউল করে দিলে সুবিধা হয় কি, যেমন ধরেন আপনার 31st নাইট সামনে আসতেছে, তো 31st নাইটকে কেন্দ্র করে আপনি কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে চাচ্ছেন আর কি, বা কোনো একটা পোস্ট দিতে চাচ্ছেন, বা লেখা দিতে চাচ্ছেন, বা ছবি দিতে বা ভিডিও দিতে চাচ্ছেন আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি শিডিউল করে রাখেন আগে থেকে, যেমন ওই দিন আপনি ব্যস্ত থাকবেন অন্য কোনো কাজে, কিন্তু আপনি যদি পোস্টটাকে শিডিউল করে রাখেন, তাহলে আপনি খুব সহজেই ওই ডেট এ যে সময় শিডিউল করে রাখবেন ওই সময়ই পোস্টটা পাবলিশ হবে, এর আগে পাবলিশ হবে না। সো এটা কিভাবে করতে হয়, আপনাকে ফেসবুক পেজ বা অ্যাপ ব্রাউজার ঢুকতে হবে, ক্রিয়েট পোস্টে ক্লিক করে তারপর আপনার এটা করতে হবে। তো আমি এখানে ঢুকে দেখাচ্ছি সরাসরি। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই। নাইম জানাতের ফেসবুক অ্যাকাউন্ট আমি এখান থেকে খুলতে পারি নাই, আমি খুললে ইনশাল্লাহ জানাবো। আর নয়তো আমি আমার এখানে রেডিমেড কিছু অ্যাকাউন্ট আছে, আমি ওগুলো দিয়ে দিব, ওগুলো দিয়ে তোরা এই কাজগুলো করতে পারবি ইনশাল্লাহ ধারাবাহিক। আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে আমি আমার ঘর সাজাবার পেজে ঢুকতেছি, আমার পেজে ঢুকতেছি আর কি, যে পেজে আমি কাজ করব। তো ঢোকার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পোস্ট করবো আর কি। পোস্ট আমি যে কোনো একটা পোস্ট করবো আর কি। ধরুন যে আমি যে কোনো একটা এইটাই আমি আপাতত পোস্ট করতেছি। আমার দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে শিডিউলটা, এখানে শিডিউলিংটা শেখা উদ্দেশ্য। হ্যাঁ, পোস্ট আমি যখন পোস্ট করবো তখন আমি এখানে ক্যাপশন দিব, এখানে হ্যাঁ সিটিয়ে দিব, যা যা দেওয়ার, হ্যাঁ ছবি ভিডিও যা দেওয়ার দিব, দিয়ে তারপরে আমি পোস্ট করে ফেলবো আর কি। মেনলি পোস্ট করার জন্য আমাকে এখানে আসতে হবে, এখানেও যাওয়া যায়, অথবা চাইলে সরাসরি ফেসবুক থেকেও পোস্ট করা যায়। যেমন আমি এখান থেকে যদি লিভ দিই, তাহলে এখান থেকে পোস্ট করা যায়, যে ফার্স্ট ইন ইয়ার মাইন্ড এখান থেকে পোস্ট করা যায়। তো পোস্টে আমি যা যা অ্যাড করার পরে আমার পোস্ট যখন রেডি, তখন আমি প্রকাশ করার জন্য নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে তো এখানে যে এখানে আছে নিচেই শিডিউলিং অপশনস, অর্থাৎ যদি আমি শিডিউল না করে পোস্ট করে দিই, তাহলে এটা এখনই পাবলিশ হয়ে যাবে। এই যে শিডিউলিং অপশনসে কি লেখা, পাবলিশ নাও, আমি যদি পোস্ট করে দিই তাহলে এখনই পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই যে না, এটা এখন পাবলিশ না হোক, এটা একটা নির্দিষ্ট ডেটে পাবলিশ হোক, তাহলে আমি এখান থেকে ধরুন 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে 12টা 1 মিনিটে এটা হবে। তাহলে 12টা 1 মিনিট যখন হয়ে যাবে, তখন তো আর 31 তারিখ থাকে না, তখন 1 তারিখ হয়ে যায়। সো আমাকে এখানে 2026-এর 1 জানুয়ারি সিলেক্ট করতে হবে, এবং টাইমটা সিলেক্ট করতে হবে 12টা 1 মিনিট। তো ফেসবুকে যে সমস্ত যে টাইমটা দেওয়া থাকে, টাইম জোনটা মূলত 24 আওয়ার হয় আর কি। তো এখানে 24 আওয়ার টাইম দেওয়া আছে, আপনারা দেখুন এখানে 23 ঘন্টা 55 মিনিট এরকম। তো আমার এখানে এবং সময়টা শুরু হয় 12টা থেকে, ঠিক রাত 12টা থেকে পরের দিন রাত 11টা, 11টা 59 মিনিট বা 12টা পর্যন্ত আর কি। তো আমি এখানে যাচ্ছি 12টা, এই যে 00 মানে একদম একুরেট 12টা বাজে। তো এখানে যদি আমি 12টা 1 মিনিট দিই, তাহলে ও এখানে 1 লিখে দিলেই 12টা 1 মিনিট হয়ে যাবে। এবং আমি যদি এখানে শিডিউল ফর লেটার দিয়ে রাখি, এই যে শিডিউল ফর লেটার দিয়ে রাখলাম, তাহলে 1 জানুয়ারি 2026 12টা 1 মিনিটেই এই শিডিউলে ক্লিক করে রাখলে এটা ওই সময় এই পোস্টটা পাবলিশ হবে। তো আপাতত আমার এখানে এটা প্রয়োজন নাই। এখন আমি আমি আমার যেটা প্রয়োজন, এটা হচ্ছে যে নাইম জানাতে এই পর্যন্ত কাজটা করে তোমরা এখানে এই পর্যায়ে যে আসতে পারছো, এটা একটা প্রমাণস্বরূপ। তোমরা একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট কিভাবে নিতে হয়, এটা আজকের টিউটোরিয়াল আমার আছে এখানে ইনশাল্লাহ নিচে, এই যেখানে আছে প্রিন্ট স্ক্রিন দিয়ে স্ক্রিনশট টুল, এটাও আমি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেখানে গিয়ে দেখাবো। আপাতত তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিবা। কিভাবে নিবা, ওই নিচে আমি দেখাবো স্ক্রিনশট কিভাবে নিতে হয়, ওইটা ওখান থেকে দেখে শিখে ওখান থেকে স্ক্রিনশট নিবা, নিয়ে আমাকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের আমাদের যে গ্রুপ আছে, ওয়ার্ক গ্রুপ, ওখানে দিয়ে দিবা। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। 1 নম্বর টাস্ক শেষ, 2 নম্বর টাস্কে চলে যাই। আমরা চেষ্টা করবো খুব অল্প সময়ের মধ্যে টাস্কগুলো দেখানোর জন্য, এবং এই বেসিস এইগুলার জন্য যা কিছু মানে বোঝা প্রয়োজন, বুঝতে হবে তোমাদেরকে, সেগুলো আমি ইনশাল্লাহ এখানে ক্লিয়ার করবো, ক্লিয়ার করার চেষ্টা করবো। তো এখানে কি বলতেছে যে কি লিখবে, যে ঘর সাজাবার প্র্যাকটিস পোস্ট ডে 3। তো তোমরা এটা লিখবে আর কি। তো এটা লেখার কথা বলা হয়েছে। আরেকটা বিষয়ে এটা বলে রাখি, যে তোমরা এখানে পয়েন্ট ওয়াইজ উল্লেখ করা আছে, 1 2 3 এই কাজগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যা যা করতে বলা হয়েছে এটা ঠিক মতো করা হচ্ছে কিনা,
এটার প্র্যাকটিস যদি আমাদের এখন থেকে প্র্যাকটিস না থাকে তাহলে তোমরা এটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি। তো আমি এখন আমার ফেসবুকে যাই, গিয়ে আমি আমার পোস্টের মধ্যে এটা আবার আবার দেখাচ্ছি আর কি। মেইনলি পোস্টের মধ্যে এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, প্র্যাকটিস ডে 3। একটা ছবি অ্যাড থাকলে অসুবিধা নেই, এটা সমস্যা নেই, ছবি অ্যাটাচ করাই আছে। তো যাই হোক, আগের থেকে ডিজাইন দিলেও হবে, আগে তোমরা যেটা কাজ করছিলে। সো পাবলিশিং অপশনে গিয়ে শিডিউল বাটন খুঁজবে। পাবলিশিং অপশন অর্থাৎ নেক্সটে গিয়ে এখান থেকে শিডিউল বাটন খুঁজবে। শিডিউল আমার এর আগে দেওয়া ছিল, এই জন্য এটা এখানে পাইতেছে। যেভাবে শিডিউল করতে হয় তা দেখবে। আজ শুধু শিডিউল কনফার্ম না করলেও হবে, শুধু অপশনটা লোকেট করবে। অর্থাৎ এই অপশনটাতে আমরা আমরা যাইতে পারতেছি কিনা এটা দেখতে পারলেই হবে, করতে পারলেই হবে আপাতত। এরপর তুমি স্ক্রিনশট নিবে সেই লিঙ্ক উইন্ডো এর, এবং টোটাল দুইটা স্ক্রিনশট লাগবে, একটা হচ্ছে ক্রিয়েট পোস্টার, একটা হচ্ছে শিডিউল মেনু। অর্থাৎ তুমি যে শিডিউল মেনুতে ঢুকছো এইটার একটা স্ক্রিনশট নিবা। তারপরে তোমার ক্রিয়েট পোস্ট, অর্থাৎ তুমি যে পোস্টটা ক্রিয়েট করছিলা এখানে, এই যে এখান থেকে পোস্টটা ক্রিয়েট করছিলা, এই পোস্টের স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? এই দুইটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। এটা হচ্ছে টাস্ক 1 এর কাজ। এবার টাস্ক 2 তে যাই। টাস্ক 2 তে হচ্ছে হোয়াটসঅ্যাপ রিপ্লাই টেমপ্লেট প্র্যাকটিস। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য। হোয়াটসঅ্যাপ খুব মানে ব্যবসাকে অনেকটাই সহজ করে দিছে। তো আমরা এইগুলো আজকে শিখবো। তো যেহেতু এখানে শুধু রিপ্লাই টেমপ্লেট এর কথা বলা আছে, সো আমরা শুধু এটাই শিখবো। কিন্তু এখানে অনেক বিস্তর আলোচনা আছে। আমি চেষ্টা করতেছি এ, আপাতত এর মধ্যে থাকার জন্য, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো তোমরা দুজন একটা রিপ্লাই লিখবে, ওয়েলকাম মেসেজ ফর কাস্টমার, অর্থাৎ কাস্টমারের জন্য ওয়েলকাম মেসেজ দিয়ে কি ফরম্যাট, যেমন আসসালামু আলাইকুম, আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনি কোন প্রোডাক্ট দেখতে চান জানাবেন, আমরা সাহায্য করতে প্রস্তুত। তো এই মেসেজটা তোমরা এখান থেকে কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে পারো, এবং কোন নাম দিয়ে সেভ করবে, ওয়েলকাম মেসেজ ফর কাস্টমার নাম দিয়ে সেভ করে রাখবে, এবং কাস্টমারকে যখন রিপ্লাই দেওয়া দরকার অল্প সময়ের মধ্যে এটা রিপ্লাই দিতে পারবে। তো সম্পূর্ণ কাজটা কিভাবে হবে, সবচেয়ে বেশি সহজ হয় মোবাইল থেকে দেখালে। তো আমি মোবাইল দিয়ে আলাদা একটা ভিডিও করব, আজকেই করব এটা ইনশাল্লাহ। করে এটা আমি ইউটিউবে আলাদা একটা ভিডিও হিসেবে আপলোড দিব, তোমরা এখান থেকে দেখবে। তবে আপাতত আমি কম্পিউটার ভার্সন থেকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। তো আমি এখানে হোয়াটসঅ্যাপে ঢুকলাম, এটা আমার মাদ্রাসার অ্যাকাউন্ট, এই যে এখানে মাদ্রাসার ছবিটা দেখাচ্ছে আর কি প্রোফাইলে। সো আমি এখন এখানে, হ্যাঁ, যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে রিপ্লাই লিখবে। রিপ্লাই লেখা মানে কি, আমি রিপ্লাই কিভাবে দিব, কেউ যদি আমাকে মেসেজ না দেয় তাহলে আমি রিপ্লাইটা কিভাবে দিব। সো এই বিষয়টা ফুললি ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে আমাদের একটু আমার নিজের অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আমি আমার এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করি। তো মেসেজটা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কিভাবে কাজ করে। হ্যাঁ, ধরুন যে আমি এখানে যে মোবাইলটা ধরে আছি এটা হচ্ছে একটা কাস্টমারের ফোন, আমি এখন কাস্টমার মেসেজ করতেছি ঘর সাজাবতে, অর্থাৎ মাদ্রাসার যে অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ যেটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট ঘর সাজাবতে মেসেজ করতেছি। সো কি মেসেজ করতেছি যে এটা মাদ্রাসা অ্যাকাউন্টই ধরেন, যেহেতু মাদ্রাসা অ্যাকাউন্ট, আমি মাদ্রাসা অ্যাকাউন্টে যে কাজগুলো করে রাখছি সেটা দিয়ে দেখাইতে সহজ হবে আর কি। তো এখন মাদ্রাসায় মানুষ সচরাচর কি ধরনের প্রশ্ন করে, বেশি করে মানুষ প্রশ্ন করে যে হুজুরের নাম্বার আছে কিনা, হুজুরের মাহফিল কিভাবে নেওয়া যায়, তারপর মাদ্রাসায় ভর্তির নিয়ম কি, তারপর মাদ্রাসার বিকাশ নাম্বার দেন, টাকা পাঠাবো। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো মানুষ খুব বেশি বেশি করে। তো এই ধরনের প্রশ্নগুলা আমি এখান থেকে করতেছি মাদ্রাসার নাম্বারে, বা হুজুরের কি কি বই আছে। মেসেজটা করা মাত্র আমার এখানে মেসেজটা চলে আসছে, এই যে হুজুরের কি কি বই আছে, একটা মেসেজ চলে আসছে। এটা একটা কাস্টমার যখন আমাকে মেসেজ দেয় যে হুজুরের কি কি বই আছে, তখন হুজুরের বই সম্পর্কে তাকে আমার তথ্য দিতে হয়, ইনফরমেশন দিতে হয়। এখন হুজুরের তো 15টা বই আছে, এত কথা যদি আমি ওনাকে বলতে যাই, আমি আমার কাজে ব্যস্ত আছি, এখন আমি কাজ করতেছি বা মিটিং করতেছি, অথবা আমি স্টুডেন্টদের পড়াইতেছি, অথবা যে কোনো একটা কাজে ব্যস্ত আছি, এমন কাজে ব্যস্ত আছি যে এখন হুজুরের কি কি বই আছে এটা আমি তাকে সঠিকভাবে বলতে গেলে অনেক সময় আমার নষ্ট হবে, এবং বা লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে। তো আমি আমার সময়টা যেন বাঁচাইতে পারি, আমার টাইম যেন ওয়েস্ট না হয়, এই জন্য আমি আগে থেকেই এমন কিছু মেসেজ লিখে সেভ করে রাখছি যে মেসেজগুলো সচরাচর কাস্টমার প্রশ্ন করে আমাকে। তো সেটা আমার কাজকে অনেক সহজ করে দিছে, কারণ আমি ওটা যে ভাষায় একবার আমি একটা টাইম নিয়ে সময় করে সুন্দর করে এই টপিকটা গোছায় যদি লিখে রাখি, বানান টানান চেক করে যেন বানানে কোনো ভুল না থাকে, তাহলে ওই টপিকটাই আমি তাকে, অন্য কোনো কাস্টমার যদি আবার জিজ্ঞাসা করে যে হুজুরের কি কি বই আছে, বা প্রাইস কত, দাম কত, কিভাবে নিব, কুরিয়ার ডেলিভারি কি সিস্টেম, ইত্যাদিতে হাজারো প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে। এই সমস্ত বিষয়টাকে আমি একটা টপিকের মধ্যে নিয়ে আসছি, এবং এটা বই সম্পর্কে যেই প্রশ্ন করে তাকে আমি শুধু একটা মেসেজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি।
এই রিপ্লাইটা দেওয়ার জন্য আমাকে স্ল্যাশ চিহ্ন, মানে স্ল্যাশ উঠাতে হবে। স্ল্যাশ স্ল্যাশ ওঠানোর সাথে সাথে দেখেন যে এখানে কিছু মেসেজ চলে আসছে। এখানে অনেক ধরনের মেসেজ রেডি করা আছে। আমার এই যে আরিফ ভাই অর্থাৎ হুজুরের মাহফিল প্রোগ্রাম যারা চায় তাদেরকে আমি আরিফ ভাইয়ের মেসেজটা দিই। তারপর বিকাশ নাম্বার যারা চায় শুধু উপরে আমি এখানে বিকাশ নাম্বার তাদেরকে দিয়ে দিই। বা কেউ যদি কুরিয়ার ডেলিভারি অ্যাড্রেসের প্রয়োজন হয় তখন আমি এটা দিই। তো আমার এখানে অনেকগুলো মেসেজ এভাবে রেডিমেড তৈরি করা আছে। তো সো আমি এতগুলো মেসেজ এখান থেকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তো আমার দরকার হচ্ছে কোন বিষয়ের উপরে মেসেজ? হুজুরের বইয়ের উপরে মেসেজ। তো আমার মনে আছে যে আমি হুজুরের বইয়ের মেসেজ গুলা বুক লিখে সেভ করে রাখছিলাম। হ্যাঁ, সো বুক, BOOK লেখা মাত্রই দেখবেন চলে আসবে বুকস। আমি এটা ক্লিক করে যদি আমি এটা এন্টার চাপ দিয়ে সেন্ড করে দিই, তাহলে তার কাছে মেসেজটা চলে গেল। যে অর্থাৎ দেখুন, শায়খের 15টি কিতাব আছে, 2000 টাকা পড়বে। 15টি প্রথম 6টি বক্স 500 টাকা। কারণ এটা আমি আলাদা করছি কেন? কারণ অনেকে শুধু 6টা বইয়ের দাম জিজ্ঞেস করে। আবার অনেকে শুধু পরের 8টা বইয়ের দাম জিজ্ঞেস করে। এটা 3 নম্বর ক্যাটাগরিতে আমি রাখছি। যা আহ, হ্যাঁ, লাস্টের কিতাব যেটা আল্লাহ তালা অনুগ্রহের বাড়িতে, ওটাও শুধু জিজ্ঞেস করে। অথবা অনেকে শুধু 8টা কিতাবের নাম জিজ্ঞেস করে, প্রাইস জিজ্ঞেস করে, সেটা আমি আলাদা করে রাখছি। এবং এখানে আমি দিয়ে রাখছি যে নিতে চাইলে এই নাম্বারে হোম ডেলিভারি চার্জ এত টাকা দিয়ে রাখুন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। কারণ আমার, সে যখন বই নিবে তখন তার কাছে কিন্তু আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার চাইতে হবে। সো আমার ওইটার জন্য আবার আলাদা সময় প্রয়োজন। সো আমার যেন ওই সময়টা ওয়েস্ট না হয়, আমি যেন ওই সময়টাও বাঁচাইতে পারি, এই জন্য এক মেসেজের মধ্যে আমি এই সংক্রান্ত যত কাজ আছে সবগুলো কাজকে আমি একসাথে করে ফেলছি, যেন মানুষের কাছ থেকে আমার মানে তাকে যেন আবার জিজ্ঞেস করতে না হয় যে ভাই আমি বইটা অর্ডার করতে চাই, আমাকে কি করতে হবে। এই ধরনের প্রশ্ন যেন তাকে আবার করতে না হয়। বা তার এই প্রশ্নের জন্য জবাব আমাকে আলাদা করে দিতে না হয়, এটা আমি এই মেসেজের মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ এটা এই বিষয়ের সাথেই যায়। সো নিতে চাইলে এই নম্বরে আপনি 130 টাকা দিয়ে আপনার নাম, একটা ঠিকানা, মোবাইল নাম্বার দেন। তো আমি শুধু এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখতে পারতাম, কিন্তু আমি নামের পাশে আবার লিখলাম ইংরেজিতে হলে ভালো হয়। কারণ আমি কুরিয়ার ডেলিভারি অপশনগুলোতে ইংলিশে নাম, অনেক সময় বাংলা নাম দিলে বাংলা ফোনটা ভাঙা ভাঙা দেখায়, দেখতে সুন্দর লাগে না, কিন্তু ইংলিশ নামটা স্পষ্টভাবে বোঝা যায়। এবং ফোন নাম্বারটা বাংলা দিলে কি হয়, অনেক ফর্ম ফিল আপ করতে গেলে অনেক ফোন নাম্বার লেখার সময় অনেক সময় বাংলাটা সাপোর্ট করে না, বা বাংলা লিখলে মানে সমস্যা হয় আর কি, বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশে ফোন নাম্বারটা লিখলে আর কোনো সমস্যা থাকে না, অনেকে বাংলায় পাঠায়। তো মোবাইল নাম্বারটা ইংরেজিতে লিখুন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সে আমাকে ইংলিশে মোবাইল নাম্বারটা দিলে আমি ওই নাম্বারটা কপি করে সরাসরি বসাই দিব। কারণ সে যদি বাংলায় ফোন নাম্বারটা আমাকে পাঠায়, তাইলে সমস্যাটা কি হয়, তার বাংলা নাম্বারটাকে আমাকে ইংলিশে কনভার্ট করতে হয়। অর্থাৎ আমার কাজটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ তার বাংলা ফোন নাম্বারটাকে আমাকে আবার যখন আমি কুরিয়ার ডেলিভারিতে দিব, তখন তাকে এই ফোন নাম্বারটাকে আবার ইংলিশ করতে হচ্ছে। সো এটা একটা ঝামেলা। সো আমি এটা কি করলাম, এটাকে আমি ইংরেজিতে লিখে দিলাম। তো সে এটা আগে থেকে জেনে যাচ্ছে যে তাকে কোনটা বাংলা লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। সো সে এটা দিয়ে রাখলেই বাস, ইনশাল্লাহ বাংলাদেশে এবার আপনি যেখানেই থাকুন আপনার হাতে পণ্য চলে যাবে। এছাড়া আমরা যে আবার অন্যান্য ইসলামিক কিতাব বিক্রি করি সারা বাংলাদেশে ডেলিভারি দিই, এটাও একটা মেসেজ ছোট্ট করে আমি তাকে দিয়ে রাখছি, এভাবে লিখে রাখছি আর কি। তো দেখেন এতগুলো লেখা, আর এই প্রশ্নের উত্তরে যদি আমি একটা কোনো কাজে ব্যস্ত থাকি, ওই সময় তাকে এই বিষয়গুলো এত ডিটেলস ভাবে লেখা আসলে সময় কুলাবে না, সম্ভব হবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এইভাবে যদি মেসেজগুলো সেভ করে রাখা হয়, তাহলে খুব সহজেই রিপ্লাই দিয়ে দেওয়া যায়। তো এই রিপ্লাইগুলো আমাকে আগে থাকতে সেভ করে রাখতে হবে। তো যেমন আমি আরো কিছু আপনাদেরকে দেখাই, যে হুজুরের প্রোগ্রাম নিতে চাই। আমার শরীর খারাপ, জ্বর আসছে আজকে, তারপরে রেকর্ড করতেছি। কাজ তো করতেই হবে, কোনো উপায় নাই। হুজুরের প্রোগ্রাম নিতে চাই। তো এখানে সে আমাকে মেসেজ করছে। তো আমি প্রোগ্রাম তো আমি দিই না, প্রোগ্রাম যিনি দেয়, কিভাবে দেয় সে বিষয়ে আমি এত কিছু ডিটেলস বলতেছি এই কারণে, যেন আপনি আমার আমার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, আপনাদের সাথে বা নাইম জানাতের সাথে শেয়ার করতেছি, যেন তোমরাও এই বিষয়গুলো আগামীতে ঘর সাজাবার জন্য যখন কাজ করবা, কাস্টমার মেসেজ দিবে ভাই এটা নিতে চাই, তখন তোমরা বলবা যে হ্যাঁ এটা এই আছে, এই আছে, এই বিষয়ে নিতে তখন কাস্টমার আবার প্রশ্ন করবে যে নিতে গেলে কি করতে হবে। তখন তো তোমরা তাদেরকে রিপ্লাই দিবা যে হ্যাঁ আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেন। এই যে এত বারবার মেসেজ দেওয়া, এটা অনেক একটা ঝামেলাপূর্ণ, এটিতে অনেক সময় ওয়েস্ট হয়। আমি চাচ্ছি যে তোমাদের সময়টা বাঁচুক, এই সময়টা যেন তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাইতে পারো, আগামীতে যেন আরো উন্নত হইতে পারো। সো আমি এটা এই জন্য এখন আমি এটার পিছনে এত লম্বা সময় দিচ্ছি, মেইনলি এই উদ্দেশ্যেই, যেন আগামীতে আমাদের অনেক সময় বাঁচে। ডেইলি যদি আমার 10 মিনিট করে সময় বাঁচে, মাসে 300 মিনিট সময়, সো এটা অনেক বড় একটা ম্যাটার। তুমি 300 মিনিট সময় যদি তোমার স্কিল ডেভেলপমেন্টের পিছনে দাও, এটা অনেক বেশি ফায়দা হবে তোমার জন্য। সো মেসেজটাকে যদি আমরা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারি, অল্প সময়টা যদি এখানে বাঁচাতে পারি, এটা আমাদের অন্য জায়গায় কাজে লাগবে আর কি। তো এখন এখানে দেখেন আমি এটা একটু এক্সপ্লেন করি, যে হুজুরের প্রোগ্রাম নিতে চাই। তো প্রোগ্রাম নেওয়ার জন্য আরিফ ভাই দায়িত্বে আছে বর্তমানে হুজুরের। তো এখন আরিফ ভাই কি করে, আরিফ ভাই অনেক সময় ফোন রিসিভ করে না।
তো মানুষ তখন আমি আবার আরিফের নাম্বার দিলে কি বলে যে ভাই ফোন তো রিসিভ করতেছে না। তো ওই যেই লোকটাকে আমি নাম্বার দিছি আরিফ ভাইয়ের, সেই লোকটা আবার আমাকে আবার কি করতেছে, আবার আবার নক দিতেছে বারবার আমাকে, যেহেতু সে আমাকে পাইছে, আরিফ ভাইকে পায় নাই, সো আমাকে জ্বালাইতেছে। তো এখন আমি কি করলাম যে ঠিক আছে, তাহলে আরিফ ভাইকে কিভাবে পাইতে হবে বা কিভাবে পাওয়া যাচ্ছে না, আরিফ ভাই কোন সময় অ্যাভেলেবল থাকে, এটা আমার একটা আইডিয়া আছে। তো ওই আইডিয়া অনুযায়ী আমি তাকে একটা টাইম লিখে দিছি। তো আমি এটা এখন এখানে দেখাই। আরিফ, দেখেন আমি ডট দিছি কিন্তু এটা আসে নাই, এখানে স্ল্যাশ দিতে হবে। ক্লিক করলাম, সেন্ড করে দিলাম। এই বিষয়ে হুজুরের বর্তমান পিএস আরিফ ভাইকে মেসেজ দেন। আরিফ ভাইয়ের নাম্বার হচ্ছে এটা। তো আরিফ ভাইয়ের বিষয়গুলো আমি এখানে লিখছি, বা কখন ফোন ধরে না ধরে। যেহেতু হুজুরের একটা বিষয় আছে যে হুজুর রাত্রে মোতালা করে, মোতালা করলে দেখা গেছে আরিফ ভাইকে ওই সময় সজাগ থাকতে হয়, অন্য সময় আরিফ ভাই হয়তো সজাগ থাকে আর কি। তো অন্য সময় মানে বিশেষ করে রাতে তেমন একটা ঘুম হয় না, যেহেতু প্রোগ্রাম করে। ঘুম হয় সকালবেলা। সকালে অনেকে ফোন দেয় 10টা 11টা বাজে, তো তখন তো ওনারা সব ঘুমে থাকে, পায় না। তখন বলে ভাই ফোনে পাচ্ছি না, এই সমস্ত এই বিষয়টা অনেকে আমি এখানে ক্লিয়ার করছি। অনেকে প্রশ্ন করে আরিফ ভাইকে মেসেজ করছি গতকালকে, এখন উত্তর পাই নাই মোহতারাম। উত্তর হচ্ছে বারবার মেসেজ দেন, ফোন দেন, অনেক সময় ব্যস্ত থাকে। এটা আপনি যেভাবে হোক ওনার কাছ থেকে ওনার ফ্রি টাইমটা আপনি জেনে নেবেন। এতে করে কি হচ্ছে, আমার আমার হ্যাসেলটা আমি মানে হ্যাসেলটা আমি কাটায় উঠতেছি, আমি যেন হ্যাসেলে না না পড়ি আর কি, মেইনলি। কারণ এগুলো নিয়ে প্রচুর ফোন আসতে থাকে প্রতিনিয়ত, মেসেজ আসতেই থাকে। সো এটা যখন যে লোকটাকে মেসেজটা দেওয়া হবে সেটা বুঝতে পারবে যে আসলে ওনার ফ্রি টাইমটা আমাকে জেনে নিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। এইভাবে যখন এটা আসলে একদিনে হয়ে ওঠেনি, আমার এই যে মেসেজগুলো আমি তৈরি করছি এত বড় বড় মেসেজ, এটা একদিনে তৈরি হয় না। প্রথমে শুধু আরিফের নাম্বার দিতাম, এরপরে আমি তাকে বলতাম যে, এরপরে যখন দেখলাম যে না শুধু নাম্বারে কাজ হচ্ছে না, সমস্যা হচ্ছে, ঠিক আছে, তখন বলতাম যে ভাই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, উনি আমার সময় মতো জবাব দিবে। এরপরেও দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখতেছে কিন্তু উনি সময় মতো জবাব দিচ্ছে না, বা একদিন পার হয়ে 2 দিন ওভার হয়ে যেতেছে, এখন ওনারা আরিফ ভাইকে পাচ্ছে না। তখন বা কোনোভাবে পাচ্ছে না, তখন আমি এড করলাম এই বিষয়টা যে আসলে আরিফ ভাই এইভাবে ব্যস্ত থাকে, হুজুর রাতে মোতালা করে, দিনের বেলা ঘুমায়, আপনি দিনে পাবেন না, এই সময় ট্রাই করেন, এটাও দিলাম। কিন্তু রাতেও কাজ হচ্ছে না, তখন আমি এটা দিলাম যে ভাই আপনি যদি না পান তাহলে বারবার এবার ফোন দেন। কারণ দেখা গেছে যে বারবার ফোন দিলে তখন আরিফ ভাই ফোনটা পিক করে আর কি। হ্যাঁ, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি লিখছি। তো এই এক্সপিরিয়েন্স যত বেশি হবে, পাবলিকের সাথে যত কমিউনিকেশন করতে করতে এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্সটা আমি এভাবে এটাকে কাজে লাগাতে পারবো আর কি। তো এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ধরনের রিপ্লাই কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি এখন এখানে একটু দেখাই, কম্পিউটার থেকে দেখাই। এটা কিন্তু কম্পিউটারে আমি ব্রাউজ করতেছি হোয়াটসঅ্যাপ। এটা অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে। নর্মালি যে সমস্ত হোয়াটসঅ্যাপ খোলা হয়, শুধু হোয়াটসঅ্যাপ দিতে হবে না, হোয়াটসঅ্যাপ বিজনেস নামে একটা অ্যাপ পাবেন প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে। অ্যাপল ইউজার হয়ে থাকলে ওখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করতে হবে। ওখানে আপনার, যদি আপনার হোয়াটসঅ্যাপে নর্মাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওটা আপনি ওই নাম্বারটা ওভাবেই থাকুক, আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করেন, হোয়াটসঅ্যাপ বিজনেসে ওই যে ওই ফোন নাম্বারটা দিয়েই আপনি বিজনেস আবার অ্যাকাউন্ট করার চেষ্টা করেন ওই মোবাইলেই। যখন একই মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপও আছে এবং আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন, তখন হোয়াটসঅ্যাপ ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করে হোয়াটসঅ্যাপ আপনাকে বলবে যে আপনি কি মাইগ্রেট করতে চান হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে, ইয়েস দিলেই সমস্ত কন্ট্যাক্ট, সমস্ত মেসেজ, সবকিছু হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে চলে আসবে এবং আপনি বিজনেস ইউজার হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে, অর্থাৎ আপনি ওটা দিয়ে এখন বিজনেস করার জন্য রেডি। এবং হোয়াটসঅ্যাপ বিজনেস ফেসবুক বানাইছি মেইনলি ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য। কি ধরনের সুবিধা? এই যে এখন দেখতে পেলেন যে এইটা একটা সুবিধা, এরকম আরো অসংখ্য সুবিধা আছে। এগুলো আমরা একটা একটা করে এক্সপ্লেন করবো কাজের প্রয়োজনে। এক ভিডিওতে সব শুধু হোয়াটসঅ্যাপ নিয়ে বলতে গেলে আমার আরো অনেকগুলো টাস্ক আছে, এগুলো নিয়ে বলার সুযোগ পাবো না এবং আমার সময়ও মেনটেন করতে হবে। সো এখন এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসে আমাকে শুধু একটা মাথায় রাখেন যে আপনাকে বিজনেস টুলসে যাইতে হবে। এটা মোবাইলেও বিজনেস টুলস আছে, আমি আপনাকে একটু মোবাইলটি দেখা যায় কিনা দেখাই। এখান থেকে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ বিজনেসে ঢোকার পরে এখান থেকে এই যে কোনায় নিচে, অ্যান্ড্রয়েডে নিচে কোনায় বিজনেস টুলস থাকে। টুলসে গেলে এখান থেকে আপনি এটা ব্রাউজ করতে পারবেন। এটা আমি ইনশাল্লাহ সরাসরি মোবাইল থেকে টিউটোরিয়াল তৈরি করে দেখাবো, এটা সবচেয়ে বেশি ভালো হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আপাতত কম্পিউটারটা দেখেন এখান থেকে কিভাবে করতে হয়, তাহলে বুঝতে পারবেন। তো বিজনেস টুলস হচ্ছে এটা, এর লোগোটা এরকম থাকে। যাওয়ার পরে এখানে আপনি কুইক রিপ্লাই পেয়ে যাবেন। কুইক রিপ্লাই, এই কুইক রিপ্লাই, আমার সমস্ত কুইক রিপ্লাই গুলো এখানে সেভ করা আছে দেখেন। মজার একটা বিষয় আপনাদের সাথে বলি ভাই, কাজ করতে করতে আসলে কাজের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমি আসলে এই জিনিসটা জানতামই না, এটা জানছি মানে, যেহেতু আমাকে শিখাইতে হবে, এখন আমি তো না জেনে আন্তাজে শিখাইতে পারবো না। আমি জানছি এটা 2-3 দিন আগে, 2-3 দিন আগে। কিন্তু বিষয় হলো এই 2-3 দিন আমি এতগুলো মেসেজ গোছাইলাম কিভাবে? আসলে আমার এটা আগে থেকেই গোছানো ছিল, কারণ আমি এই কাজটা অন্য একটা জায়গা থেকে করছি। সেটা দেখাতে গেলে এখন সময় চলে যাবে। শুধু আমি এইটুকু দেখায় রাখি যে আমার এখানে দেখেন একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন হচ্ছে ব্লেজ স্নিপেটস, টেক্সট ব্লেজ নামে।
এই টেক্সট ব্লেজের কাজই হচ্ছে আপনাকে সে এই সমস্ত কাজগুলা খুব সহজে করে দিবে। অর্থাৎ আমি এখানে যাই, ওপেন টেক্সট বেস ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে গেলে দেখবেন আপনি যে আমার এই সমস্ত শর্ট মেসেজগুলো এখানে আগে থেকে রেডি করা আছে। এই যে অর্থাৎ আমি যদি এখানে শুধু আমিন লিখি শর্টকাটে যদি এটা লিখি শুধু স্ল্যাশ দিয়ে, তাহলে এখানে আমিন সুম্মা আমিন আল্লাহ কবুল করুক আমিন। অনেকে মানে দোয়া চায় বা অনেকে দোয়া করে দেয় আমার জন্য, তখন আমি বলি যে আমিন। তখন এত বড় লেখা লিখতে গেলে তো অনেক সময় লাগে, আমি শুধু এই আমিন এতটুকুই লিখি, আমিন স্ল্যাশ দিয়ে আমিন, বাস এটা চলে আসে। তো এই ধরনের অনেকগুলো রেডিমেড আমার টেক্সট বা চ্যাট রেডি করা আছে এখানে। এটা আমি টেক্সট ব্লেজ দিয়ে করতাম এতদিন, কিন্তু হোয়াটসঅ্যাপে যে এটা সেভ করে রাখা যায় ভাই, মানে এত মজা, এটা আমার আসলে জানা ছিল না। মেনলি আমি দেখেন, মানে আপনি কাজ পারলে আপনার জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, কিন্তু কাজ মানে যদি আপনি জানেন, না জানলে আপনার জন্য এটা অনেক কঠিন। হ্যাঁ, সো আপনাকে জানতেই হবে। না জেনে কাজ করতে গেলে এটা আপনার জন্য রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে। যে রাস্তাটা অনেক সহজ রাস্তা ছিল আপনার জন্য, এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো এটা আমি টেক্সট ব্লেজ দিয়ে করতাম, যেটা আমার এখন হোয়াটসঅ্যাপ দিয়ে আমি এখন করতে পারি। এটা আমার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখেন আমাকে এই টেক্সট ব্লেজটা ইউজ করার জন্য আমাকে ব্রাউজার অ্যাপ ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম। এই দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আমার রেডি, এই যে এখানে হোয়াটসঅ্যাপ। এখন লাল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ডেস্কটপ ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি না, এখন ল্যাপটপ থেকে রেকর্ড করতেছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে একমাত্র ব্রাউজারেই এই ফেসিলিটিটা পাওয়া যায়, কারণ এই এক্সটেনশনটা ব্রাউজারেই কাজ করে। এই যে টেক্সট ব্লেজটা, এটা ব্রাউজারেই কাজ করে। সো আমাকে হোয়াটসঅ্যাপে এই ধরনের রিপ্লাই করে দেওয়ার জন্য দেখা গেছে দিনের দুপুর 2টা বাজে আমাকে কেউ মেসেজ করছে, ওই সময় আমার সামনে কম্পিউটার নাই, তো আমি তাকে এই রিপ্লাইটা দিতে পারতাম না। আমাকে কি করতে হইতো, কম্পিউটার আসতে হইতো। যখন আমি কম্পিউটারে বসতাম তখন তাকে রিপ্লাই দিতাম, তাৎক্ষণিক রিপ্লাই দিতাম না, এরকম করতাম। কিন্তু যখন আমি এটা জানতে পারছি যে এটা হোয়াটসঅ্যাপই করা যায়, তো এখন আমার আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না, কম্পিউটারের জন্য অপেক্ষা করতে হয় না। আমার হাতে শুধু মোবাইল থাকলেই চলে, আমি মোবাইল থেকেই এটা তাকে তাৎক্ষণিক রিপ্লাইটা দিয়ে দিতে পারতেছি। কত সুবিধা, মানে শুধু মোবাইলের মাধ্যমে আপনি আপনার কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার কোম্পানির যে কোনো বিষয় সম্পর্কে আপনি কাস্টমারকে জানাতে পারতেছেন, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটা কত সহজ এবং কত সুবিধা, শুধুমাত্র জানার কারণে সহজ হইলো, না জানা থাকলে ওটা অনেক কঠিন ছিল বিষয়টা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও শিখতেছি আপনাদের সাথে সাথে, আপনারাও শিখতে পারতেছেন, এটাই ভালো লাগতেছে বিষয়টা। তো এটা কিভাবে করতে হয়, এটা এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এখান থেকে কুইক রিপ্লাই, আপনি কুইক রিপ্লাই এখানে অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড কুইক রিপ্লাই। তো ধরেন আমি এখানে একটা কুইক রিপ্লাই অ্যাড করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। ধরেন ঘর সাজাবোতে স্বাগতম, ঘর সাজাবো ডট কমে স্বাগতম। বিস্তারিত জানতে ভিজিট করুন ঘর সাজাবো ডট কম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গ্রিটিংস মেসেজ বা আপনার ওয়েলকাম মেসেজ। সো আমি এখানে লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম, অথবা শুধু ওয়েল লিখলেও হয়, অসুবিধা নেই। ওয়েলকাম দিয়ে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। তো এখানে আপনি খুঁজলে দেখবেন যে আপনার বাম পাশে কুইক রিপ্লাই গুলোর মধ্যে এখানে এই যে ওয়েলকাম দিয়ে মেসেজটা সেভ হয়ে গেছে। সো কেউ যদি আমাকে ঘর সাজাতে কোনো মেসেজ দেয়, তো তাকে আমি যদি রিপ্লাই দেওয়ার সময় এই মেসেজটা আমি দিতে চাই, ওয়েলকাম মেসেজটা, যেটা আমি মাত্র সেভ করলাম, শুধু আমাকে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে WEL ওয়েল লেখা মাত্র দেখেন চলে আসছে ওয়েলকাম, সাজাতে স্বাগত। এটা আমি এন্টার দিয়ে বাস, আবার এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এখানে চলে গেল এই মেসেজটা। দেখেন কত সহজ, অর্থাৎ আপনি এই মেসেজটা এখান থেকে তৈরি করতে পারতেছেন কুইক রিপ্লাই থেকে, তৈরি করে এখানে সেভ করে রেখে এটাকে আপনি ইউজ করতে পারতেছেন। এটাতে অনেক বড় বড় লেখা দেওয়া যায়, ছবি অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, অনেক সুবিধা। হ্যাঁ, ছবি অ্যাড করলে ছবিতে যদি আপনার গ্রাফিক্সের সুন্দর কাজ করে আপনি প্রোডাক্টগুলো উপস্থাপন করে রাখেন, তাহলে এটা আপনি কোনো কাস্টমারকে খুব সহজে ছবিটা পাঠিয়ে দিতে পারবেন। শুধু এখানে পিকচার ওয়ান, পিকচার টু বা পিকচারের নামটা দিয়ে রাখতে পারেন যে বইয়ের ছবি, এগুলো হচ্ছে আপনার কুকারেজ আইটেমের ছবি, এগুলো হচ্ছে আপনার টেরাকোটা আইটেমসের ছবিগুলো। এভাবে যদি আপনি চিহ্নিত করে রাখেন, তাহলে এখান থেকে আপনি খুব সহজেই এখান থেকে এটা স্ল্যাশ দিয়ে আপনি এটা এখান থেকে বের করে সেন্ড করে দিতে পারবেন কাস্টমারকে। তো এটা তৈরি করার জন্য কোথায় যেতে হবে, আমাকে বিজনেস টুলসে যেতে হবে, কুইক রিপ্লাই যেতে হবে, এখান থেকে প্লাস সাইনে গিয়ে এটা তৈরি করতে হবে। আবার যদি তৈরি করে ফেলেন, এটা মোছার উপায় কি, এখান থেকে বিস্তারিত এই কম্পিউটার থেকে এখানে গিয়ে ডিলিট করে দিলেই বাস, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো নাইম জান্নাত। হ্যাঁ, এবং আপনিও আশা করি শিখতে পারছেন, যারা আপনারা দেখছেন ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো। সো এই বেসিসটা নাইম জান্নাতের কাজ হচ্ছে ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপ রিপ্লাই টেমপ্লেট প্র্যাকটিসটা কিভাবে করবা, তোমরা আগে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে, তারপরে ওখানে তোমরা তোমাদের নাম্বারটা বিজনেসে মাইগ্রেট করবা আর কি।
লগ ইন করে এখান থেকে তোমরা এই টেক্সটটা কপি করবা, কপি করে তোমরা এখানে এটা এই নাম দিয়ে সেভ করবা, ওয়েলকাম, শুধু ওয়েলকাম দিয়ে সেভ করবা, সেভ করে তারপরে এটা মেসেজটা ওখান থেকে আমাকে পাঠাইবা, আমার নাম্বারে পাঠাইবা। ঠিক আছে, এটাই হচ্ছে প্র্যাকটিস, কিছু না। এই যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, ঠিক যেভাবে বলা হচ্ছে টাস্কগুলো এইভাবে করতে হবে। ঠিক আছে, তারপর আমরা টাস্ক থ্রিতে চলে যাই, স্ক্রিনশটটা পিডিএফ, এটা খুব লাগে, অর্থাৎ অনেক সময় স্ক্রিনশট নিয়ে এটা পিডিএফ তৈরি করার জন্য এটা লাগে, প্রয়োজন হয়। তো সেটার জন্য আমি এখানে দেখাচ্ছি মেনলি কনভার্ট স্ক্রিনশটটা পিডিএফ অনলাইন, অর্থাৎ স্ক্রিনশট থেকে পিডিএফ কনভার্ট, এটা। তো আমি এটার জন্য গুগলে যাই, গুগলে গিয়ে লিখে সার্চ দিলাম কনভার্ট স্ক্রিনশটটা পিডিএফ। তো এখানে অনেকগুলো সাইট আসবে, অর্থাৎ ওয়েবসাইট আসবে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি এটা কাজ করতে পারবা। তো আমি আই লাভ পিডিএফ, এটা একটা জনপ্রিয়, বিপুল জনপ্রিয় একটা ওয়েবসাইট পিডিএফ এর জন্য। তো এটাতে গেলাম, গিয়ে এখন স্ক্রিনশটটা একটা ইমেজ ফাইল, ছবি ফাইল, এটা বুঝতে হবে যে স্ক্রিনশট হচ্ছে একটা ছবি বা ইমেজ। এই ছবিটাকে আমি পিডিএফ করবো আর কি, এটা আমার প্রয়োজন হয় অনেক সময় কোনো ছবিকে পিডিএফ আকারে কনভার্ট করার জন্য। সো আমি আমার এখানে একটা ছবি নেই, অথবা তোমরা যে ছবিগুলো তৈরি করছো অতীতে ক্যানভা দিয়ে বা বিভিন্ন সাইট দিয়ে, ওই সমস্ত ছবিগুলো ব্যবহার করতে পারো, অথবা ইন্টারনেট থেকে যে কোনো একটা ছবি তুমি ডাউনলোড করে নিতে পারো। একটা ফুলের ছবি আমি নিতেছি, হ্যাঁ, ফ্লাওয়ার ইমেজ থেকে গিয়ে, তোমরা তো এই কাজটা এর আগে শিখছো তাই না, কিভাবে করতে হয়, যে কোনো একটা ছবি ডাউনলোড করতে হয় কিভাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ দিয়ে আমি সেভ করতেছি। কোথায় সেভ করলাম? ডাউনলোডসে সেভ করলাম। ঠিক আছে, ফ্লাওয়ার নামে ইমেজ নামে একটা ফাইল আছে, তো আমি এটার নাম দিচ্ছি ফ্লাওয়ার, দিয়ে সেভ দিয়ে দিলাম, এন্টার দিলাম, সেভ হয়ে গেছে। এটা কেটে দিই, এটা দেওয়ার পরে তারপর আমি এখান থেকে যদি ডাউনলোডসে ঢুকি তাহলে দেখতে পারবো, ফাইল এক্সপ্লোরারে গিয়ে যখন আমি ডাউনলোডসে যাবো তখন আমি এই ফুলের ছবিটা দেখতে পারবো। তো এখন এই ফুলের ছবিটাকে আমি চাচ্ছি পিডিএফ বানাইতে। এটা হচ্ছে একটা ছবি, জেপিজি ফাইল, ছবি। পিডিএফ কোনটা? এই যেটা হচ্ছে পিডিএফ। ঠিক আছে, তো পিডিএফ কেন লাগে, কি জন্য লাগে, এটা আলাদা চ্যাপ্টার, এখানে চিনাবো, বলবো, তোমাদেরকে বলা হয়েছে এর আগেও, তোমরা জানো। সো যারা না জানেন একটু সার্চ দিবেন, গুগলিং করবেন, আশা করি জানতে পারবেন। তো আমাদের যে কাজ এটা হচ্ছে পিডিএফ বানানো ছবিকে। সো এখান থেকে সিলেক্ট জেপিজি ইমেজ আমি ক্লিক করব, ক্লিক করলে আমার উইন্ডোটা ওপেন হবে, নতুন একটা উইন্ডো, পপ আপ উইন্ডো। এখান থেকে আমি আমার যে ফাইলটাকে আমি পিডিএফ বানাইতে চাচ্ছি, যে জেপিজিটাকে আমি পিডিএফ করতে চাচ্ছি, ওই জেপিজিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এই জেপিজিটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে কোন মোডে চাই, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপ দিচ্ছি যেহেতু ছবিটা আমার ল্যান্ডস্কেপ। ঠিক আছে, মার্জিন রাখতে চাই তাহলে স্মল মার্জিন দিই, অথবা নো মার্জিন দিই, অথবা বিগ মার্জিন দিই, যেটাই দিই, বিগ মার্জিনে সুন্দর লাগতেছে এখানে। এবার আমি কনভার্ট করে ফেলি, কনভার্ট টু পিডিএফ। এটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, তো আমি এখন এটা ডাউনলোড করতেছি, ক্লিক করলে ডাউনলোড হবে, ডাউনলোড এখানে আসা হয়। তো আমি পিডিএফটা এখান থেকে যদি ওপেন করি, মাত্র 5 কিলোবাইটের একটা পিডিএফ, ছবিটার সাইজও হচ্ছে প্রায় 5 কিলোবাইট। যদি আমি এখান থেকে ক্লিক করে ওপেন করি তাহলে পিডিএফ এ আমি এই ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা পিডিএফ হয়ে গেছে। এটা খুব সহজ একটা কাজ, তোমরা এতটুকু করবেন। আমি জান্নাত করার পর কোথায় ছিলাম, নাইম জান্নাত, টাস্ক ডে 3, এখানে ছিলাম। বিষয় হচ্ছে এটা, আমি যেটা এখান থেকে কাজ করতেছি এটা একটা পিডিএফ, তো ওই পিডিএফটা ওপেন হয়ে গেছে, যে পিডিএফটা আমি একটু আগে সেভ দিয়েছিলাম এটা দিয়ে, তো এই যে কারণে চলে গেছে আর কি। যাই হোক, এরকম একটা পিডিএফ তৈরি করবে, এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিবে, হ্যাঁ, এবং পিডিএফ এর নাম দিবে জিএসজে পিডিএফ ডে 3। আমি এটা কপি করতেছি, কপি করে পিডিএফ এর নামটা ঠিক করে দিচ্ছি। এটা কোথায়? ডাউনলোড ফোল্ডার আছে পিডিএফটা, ডাউনলোড ফোল্ডারে পিডিএফ এর নাম আমি ফাংশন 2 চাপ দিলে আমার রিনেম অপশন আসবে, F2 চাপ দেওয়ার পর তারপর আমি কন্ট্রোল V দিয়ে যেটা কপি করছি সেটা বসাই দিব, বসাই দিয়ে এন্টার দিব। এবার এই ফাইলটা তৈরি হয়ে গেছে এই নামে। এবার এই ফাইলটাকে আমি আমার তোমাদের গ্রুপে ঠিক এখানে এসে কম্পিউটার থেকে এভাবে টেনে এনে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে নাম লিখে দিবে যে নাইম। তোমার নাম না লিখলে এটা আমি চিনতে পারবো না, কারণ এটা ঘর সাজাবার হোয়াটসঅ্যাপ আছে ওখানে, ওই হোয়াটসঅ্যাপ থেকে আসবে। সো নামটা উল্লেখ করতে হবে, বাস সেন্ড করে দিলে পিডিএফটা চলে আসলো। ঠিক আছে, এভাবে তোমরা কাজগুলা গ্রুপে দিয়ে দিবে। যাই হোক, এখন টাস্ক 4-এ আসি, টাস্ক 3 শেষ তোমাদের, টাস্ক 4-এ আসি। এখানে হচ্ছে ফটোক্রপ এবং টেক্সট এডিং। ফটোক্রপ হচ্ছে ফটো ক্রপ করা এবং টেক্সট অ্যাড করা, এটা তোমরা ক্যানভা দিয়ে করতে পারো, অনেক সাইট থেকেই করা যায়, কিন্তু ক্যানভা যেহেতু তোমরা শেখা দরকার আছে, ক্যানভা আমি চাই তোমরা ক্যানভাটা ভালো করে শিখো। সো ক্যানভা দিয়ে সব কাজ তোমরা করতে পারবে। তো এখন আমি এই ইমেজটাকে আমি ক্যানভাতে ওপেন করি, তোমাদের শিখে শেখাই এর ব্রাউজারে আমি ঢুকলাম, ঢুকে এখান থেকে তোমাদের ক্যানভা প্রিমিয়াম কেনা আছে, তোমাদের জন্য কিনছি যেটা, ওটাতে ঢুকবা, ঢুকে এখান থেকে
যেই ফটোটা তোমরা ডাউনলোড করছো, এই ফুলের ছবিটা, এর উপরে ধরো তুমি লেখা দিবা। কি লেখা দিবা? হ্যাঁ, এটা বলছে অনলাইন ফটো এডিটর ক্রপ টেক্সট লিখে সার্চ দিতে বলছে গুগলে। আমি এভাবেই করি, যেভাবে বলা আছে। আমি গুগলে গিয়ে সার্চ দিই, হ্যাঁ। সার্চ দিলে কি দেখা যাইতেছে? এই যে ফটোর একটা ওয়েবসাইট আসছে, ফটো, এটা দিয়েও ফটো এডিট করা যায়। তারপরে এই যে পিক্সেল কাট দিয়েও করা যায়, ক্যানভাও কিন্তু এই লিস্টে আছে। তো আমি আগেই বলছি যে ক্যানভা দিয়ে কাজটা করলে সহজ হবে, এই জন্য মেইনলি আমি ক্যানভাতে ঢুকছি, হ্যাঁ। তো এবার ক্যানভাতে গিয়ে এই যে এখানে এই বলতেছে যে একটা টুল খুলবে। ক্যানভা হইতে পারে, আইরাবেম যে হইতে পারে, ফটো পিক্সেল যেটা হোক, যেটা সহজ লাগে তোমার কাছে। সো ক্যানভাই সহজ। সো ক্যানভা ডিজাইন আপলোড, ক্যানভাতে ডিজাইনটা আপলোড করবে। তো ক্যানভাতে ডিজাইন আপলোড করা বা কোনো ছবি আপলোড করতে হয় কিভাবে, এটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, কাজগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করে এখন সময় লাগুক, কিন্তু সময় নিয়ে হলেও এখন করতে হবে, শিখতে হবে তোমাদেরকে অবশ্যই। তাহলে তোমরা সামনে আগাতে পারবে না। তো এখন ক্যানভাতে আমি ফাইল আপলোড করার জন্য যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট আমি কিসের জন্য করতে চাচ্ছি? ধরো তুমি ইউটিউবে থাম্বনেইল থাম্বনেইল ডিজাইন করবা, অথবা ফেসবুকে কোনো একটা পোস্ট করবা। তো ফেসবুক পেজের জন্য ফেসবুক লেখার সাথে সাথে ক্যানভা সাজেস্ট করবে যে আমি ফেসবুক পোস্টের জন্য নিতে চাচ্ছি, নাকি ফেসবুক অ্যাডের জন্য নিতে চাচ্ছি, বা কভারের জন্য নিতে চাচ্ছি। তো আমি পোস্ট সিলেক্ট করলাম। ফেসবুক পোস্টের জন্য আমি এখন ডিজাইন তৈরি করতে চাচ্ছি। সো এই ডিজাইনে আমি আমার একটা ফুলের ছবি দিতে চাই, এই ধরনের একটা ফুলের ছবি, বা আমি কোনো একটা আমার প্রোডাক্টের ছবি, বা কোনো একটা জামার, শীতের কোনো জামার ছবি দিতে চাই। এটা আমি আগে থেকে বলে রাখলাম যেন তোমরা বুঝতে পারো। এখন এই ছবিটা আমি এখানে দিব কিভাবে? আপলোড করতে হবে। আপলোড করার উপায়টা কি? এই যে এখানে, এইখানে যাওয়ার পরে এখানে আপলোড দেখাবে। এখানে বিভিন্ন এই ফিল্ডে কাজ করার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, এগুলো তখন এখানে এই সমস্ত এলিমেন্টগুলো এখানে চলে আসবে। তো এখানে এলিমেন্ট আছে, এখানে কি কি আছে? ডিজাইন এলিমেন্ট, টেক্সট, হ্যাঁ, তারপর ব্রান্ড, আপলোড, টুলস, এই সমস্ত বিষয়গুলো আছে। সো আমার এখানে আপলোডের আজকে কাজ, তো আমি আপলোডটা দেখাচ্ছি। সো তুমি আপলোডে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে আপলোড একটা ফিল্ড আসবে, এটা হচ্ছে আপলোডের একটা অংশ, মাঠ। এই এখানে আপলোড করা যায়। তো আমি এই ছবিটাকে এখানে ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এটাকে ড্র্যাগিং করা বলে, হ্যাঁ। এই যে ধরে এনে যে ছেড়ে দিলাম, এটাকে ড্র্যাগিং, ধরা মাত্র দেখাচ্ছে যে ড্রপ আইটেম, মানে ছেড়ে দেওয়া হচ্ছে ড্রপ করা। তো ছেড়ে দিলাম, এটা আপলোড হয়ে গেছে। আমি যদি এই ছবিটার মধ্যে ক্লিক করি, এটা আমার প্রজেক্টের মধ্যে চলে আসবে, এবং আমি এখান থেকে ছবিটাকে নিয়ে কাজ করতে পারবো। এটাকে আমি বড় ছোট করতে পারবো। এখান থেকে ধরে এটাকে আমি এখান থেকে টেনে দিয়ে ধরলে এটা বড় হবে, ঠিক আছে। নিচে টান দিলে নিচে বড় হবে, আরো বড় হবে। যাই হোক, আমি এটা ফুল প্রজেক্টের মধ্যে দিয়ে দিই। দিয়ে এভাবে বড় করতে চাইতেছি না, আমি চাইতেছি এটা এভাবে থাকুক। আর যাই হোক, তো এভাবে থাকুক। এভাবে থাকার পরে এবার কাজটা কিভাবে করছি আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে ধরে এখান থেকে এই যে কর্নারে গেলে একটা অ্যারো চিহ্ন আসবে, এটাকে ধরে নিচে নামালে ছোট হবে, উপরে টান দিলে বড় হবে আর কি। আরেকটু ছোট করি। আচ্ছা, হলো, হ্যাঁ। তো এখানে মেনলি আমি ফুলটাকে এই পাশে রাখছি কেন? এই পাশে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে একটা লেখা দিব। এইদিকে একটা লেখা দিব। তো লেখাটা কি হবে? এটা আমার পিডিএফ এ আছে। পিডিএফ এ যাই। কি লেখা? এর উপরে টেক্সট লিখবে, অর্থাৎ টেক্সট মানে লেখা। লেখা দিবে। কি লেখা দিবে? জিএসজে ডে 3 প্র্যাকটিস। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কপি দিলাম। কপি দিয়ে আমি আবার ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে এসে আমার টেক্সট দেওয়ার জন্য এখানে একটা অপশন দেখাচ্ছে, টেক্সট। তো আমি টেক্সটে ক্লিক করলে আমি টেক্সটে কি ধরনের টেক্সট চাই? বড়, ছোট, না একেবারে ছোট? তো বড় হচ্ছে হেডিং। আমি হেডিং ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে কন্ট্রোল ভি দিলে ওই লেখাটা আমার যেটা কপি করছি এটা চলে আসছে এখানে। তো জিএসজে ডে প্র্যাকটিস এটা। তো এটা এখানে আমি চাইলে এর মধ্যে আরো লেখালেখি করতে পারি। হ্যাঁ, তো আবার চাইলে এটাকে আমি সরাইতে পারি। সরানোর জন্য আমার এখান থেকে বাইরে একটা, এই বাইরে মাউস কার্সরটা রেখে এটা ক্লিক করতে হবে বাইরে। বাইরে ক্লিক করার পরে এখন আমি এটাকে ধরে টান দিয়ে যেদিক খুশি এদিক নাড়াচাড়া করতে পারবো। কিন্তু আমি যদি এর মধ্যে লেখা অবস্থা থাকি, যে লেখালেখি করতেছি এখন, এই অবস্থাতে আমি এটাকে ধরে টান দিলে সিলেক্ট হবে লেখা, কিন্তু এটা নড়বে না, সরবে না। এটাকে নড়ানোর জন্য বাইরে ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে ধরে এখান থেকে তারপর আমি সরাইতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এবং এটাকে আমি এই যে এখানে যে ঘুরানোর বাটন দিয়ে আমি এটাকে চাইলে এখান থেকে ঘুরাইতে পারবো। ঘুরাইয়া আমি এটাকে 90 ডিগ্রি রেখে দিলাম। বাস, এটাকে এখানে রাখলাম। রেখে এটাকে আমি একটু ছোট করে দিতেছি সাইজে। তারপর আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে একটু অ্যাডভান্স কিছু দেখাই দিই। এখান থেকে আমি ফন্ট দিতে পারি, খুব সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে। ইংলিশের উপরে নিচে গেলে তোমরা পাইবা নিচে ইংলিশ ফন্ট, আর উপরের দিকে এগুলো হচ্ছে সব বাংলা ফন্ট। বাংলা ফন্টগুলো আমি এখানে আপলোড করছি, প্রায় 300-র মতো ফন্ট আছে। এখান থেকে যে কোনো একটা ফন্ট ক্লিক করলে এই স্টাইলে হয়ে যাবে। এই দেখো, স্টাইল, লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে, ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হইতেছে।
ঠিক আছে? সো এখন এটা তৈরি হয়ে গেছে। সো এবার আমার কাজ হচ্ছে যে সেভ করে ডেস্কটপে রাখবে। কোথায় রাখতে বলছে? কাজটা কিন্তু যেভাবে করতে বলতেছে এখানে ঠিক এভাবেই করতে হবে। হ্যাঁ? নাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা পরিপূর্ণ হবে না। কারণ নাহলে আমি যখন তোমাদেরকে একটা কাজ করতে বলবো তখন তোমরা না, কথাটা কি কাজ করতে বলছি এটা কথাটা ভালো করে না খেয়াল করলে বা না শুনলে তোমরা ওই কাজটা ওইভাবে করতে পারবে না। অন্য একটা কাজ করে বসে থাকবে যেটা ভুল হবে বেশি। তো এইজন্য এখানে কাজটা যেভাবে করতে বলতেছে ঠিক এভাবেই কাজগুলো করার চেষ্টা করবা যেন তোমাদের এই প্র্যাকটিসটা হয়। তো এবার আমি এটা সেভ করব। ক্যানভাতে যেকোনো ডিজাইন তৈরি করার পরে সেভ করার পরে হচ্ছে শেয়ারে যেতে হবে। এই যেখানে শেয়ারে ক্লিক করবা। করার পরে এখান থেকে ডাউনলোড, রেকর্ড কি হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ডাউনলোড, তারপর এখান থেকে জেপিজিতে যাবা। গিয়ে জেপিজি তোমাদের এগুলো প্রিমিয়াম করা আছে, ফ্রি অ্যাকাউন্ট এগুলো হবে না সাধারণত। হ্যাঁ, এই যে লিমিট করার কাজগুলো এগুলা ফ্রি অ্যাকাউন্টে তারা দেয় না। কোয়ালিটি বাড়ানো কমানো বা সাইজ বাড়ানো কমানো এগুলো ফ্রি অ্যাকাউন্টে দেয় না। এগুলো প্রিমিয়াম অ্যাকাউন্টই থাকে। এটা ক্যানভা কিন্তু প্রিমিয়াম করা। এই যে লিমিটে ক্লিক করার সাথে সাথে দেখো যে এখানে এটা উঠে গেছে। আমি চাইলে ছবির এটা লিমিট করে দিতে পারবো। এটা কত কেবির মধ্যে হইতে হবে এটা লিমিট করে দিতে পারবো। সো আমি কোয়ালিটি বাড়াই দিই, 100 দিয়ে দিই আর সাইজটা একই থাকুক। এবার ডাউনলোডে ক্লিক করলাম। এই যে ডাউনলোড হচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু ডাউনলোড চলে আসছে। ডাউনলোডের মধ্যে এটা চলে আসছে। তো ডাউনলোড হওয়া ফাইলগুলো সবসময় ডাউনলোড ফোল্ডারে সেভ হয়। ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে দেখো এখানে চলে আসছে। এই যে থ্রি প্যাকেজ এবং এটা এই নামেই সেভ হয়েছে। সো আমাদের আলহামদুলিল্লাহ আমরা আমাদের টাস্কের 4 নম্বর কাজটাও শেষ করলাম। এবার আমরা 5 নম্বরে আসি। ফর্ম ফিলিং স্কিল, অর্থাৎ আহ, ব্যবসার জন্য আমাকে বিভিন্ন স্থানে ফর্ম ফিল আপের প্রয়োজন হতে পারে। ফর্ম ফিল আপ করা এটাও একটা স্কিল। তো যেহেতু এটা একদম প্রাইমারি লেভেলের স্কিল, যারা একবারে কম্পিউটারে কিছুই পারে না বা জানে না তাদের জন্য করা, সো এটা আমি এখানে রাখছি। তো ফর্ম ফিলিং স্কিলটাও খুব দরকার, প্রয়োজন। যেমন ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি কি বিষয় দিতে হয় না, আমাদের নাম দিতে হয়, প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় বা মোবাইল নাম্বার দিতে হয়, ঠিকানা দিতে হয়, অথবা জন্ম তারিখ দিতে হয়, একটা ডেট দিতে হয়। এই ফিল্ডগুলো পূরণ করাও একটা অভিজ্ঞতার ব্যাপার। তো এবং এইগুলো কিভাবে পূরণ করতে হয় না তোমরা কিভাবে করবে এটা আমি এখন দেখাচ্ছি। তো সব কিছুই গুগল থেকে করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবে অনলাইন ফর্ম এক্সাম্পল টেস্ট ফিল, এই লেখাটা কপি করবা। কপি করে তোমরা গুগলে যাইবা। গুগলে গিয়ে এখানে পেস্ট করবা, পেস্ট করে এন্টার দিবা। এন্টার দিলে এখানে কিছু ফর্ম আসবে। এই যে রোবট ফর্ম, রোবট ফর্মটার মধ্যে ঢুকবা। তাহলে এখান থেকে তোমরা এই ফর্ম ফিল আপ প্র্যাকটিস গুলো করতে পারবা যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হয়। অনলাইনে আমাদের এরকম ফর্ম আসে। হ্যাঁ, ফর্ম আসলে এই ফর্ম গুলো কিভাবে করবো, যেমন টাইটেল। টাইটেল হচ্ছে, তোমার টাইটেল হচ্ছে তুমি একজন ম্যানেজার, তুমি ম্যানেজার। তারপরে ফার্স্ট টাইম তোমার নাম দিবা। ঠিক আছে, মিডল নাম দিবা, লাস্ট টাইম দিবা। তো এই ম্যানেজারের পরে আমি ফার্স্ট টাইমের জায়গায় এখানে ক্লিক করলে এখান থেকে আবার আমি আমার নাম লিখতে পারি। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম হচ্ছে নাইম, নাইমুর রহমান। হ্যাঁ, নাইম। মিডল নাম হচ্ছে রহমান বা লাস্ট টাইম রহমান। মিডল নাম না থাকলে দিবা না, সমস্যা নেই। এই যে আমি ক্লিক করে করে যাইতেছি, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমি ক্লিক ছাড়া কিবোর্ড দিয়ে যেতে চাই এক ঘর থেকে আরেক ঘরে, উপায় হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব চাপ দিতে হবে। এই যে যেমন দেখো ট্যাব, আমি একবার ট্যাব চাপ দিলাম। এটা ভিডিওতে হয়তো দেখা যাবে না, কিন্তু তুমি কিবোর্ড থেকে খুঁজে বের করতে হবে। এই শিফটের উপরে ক্যাপস লক, এর উপরে ট্যাব। ট্যাব চাপ দিলে এক ঘর থেকে আরেক ঘরে শিফট করে। ঠিক আছে, ফর্মের পাসওয়ার্ডটা। সো আমি এখন এখানে ফুল নেম দিব। দেখো আমি কত দ্রুত ফর্ম ফিল আপ করতে পারি, এটা একটা কিন্তু এক্সপেরিয়েন্স, এটা কিন্তু একটা যোগ্যতা। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করা এটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ঘর সাজাবো। ঠিক আছে, তোমার পজিশন হচ্ছে ম্যানেজার। অ্যাড্রেস লাইন আদমজীনগর, নারায়ণগঞ্জ। অ্যাড্রেস লাইন 2 হচ্ছে সুধীরগঞ্জ। মানে একটা লিখতেছে কি বোঝানোর জন্য, সিটি হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, এই যে এখানে সাজেস্ট করতেছে কারণ আমি এর আগে এটা করছিলাম। স্টেট হচ্ছে, হ্যাঁ এটা নারায়ণগঞ্জ। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই যে ফর্ম ফিল, এক ফিল থেকে আমি আরেক ফিল্ডে যাচ্ছি, এটা কিন্তু ট্যাব দেওয়ার পরে যাচ্ছে। হ্যাঁ, রিপোর্ট হচ্ছে 1430। তারপর হচ্ছে হোম ফোন নাম্বার একটা দিবা। ঠিক আছে, তারপর ওয়ার্ক টেলিফোন একটা দিবা। এগুলো প্র্যাকটিস করবা। এই সবগুলো ঘর প্র্যাকটিস করে করার পরে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা এটা দিবা। নাইমের ইমেল অ্যাড্রেস হচ্ছে নাইম, সম্ভবত ছিল কত যেন, 19 12 25 না এরকম মনে হচ্ছিল @gmail.com। নাইমের যে জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ওটা তোমরা দিবা। দিয়ে ওয়েবসাইট দিবা ঘরসাজাবো.com, www.ঘরসাজাবো.com। তারপরে তুমি তোমার ইউজার আইডি দিবা। আর আমাদের লগ ইন করার সময় বা অ্যাকাউন্ট খোলার সময়
ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো বেশি লাগে। সো ইউজার আইডি তোমার ধরো মানে ছোট একটা আইডি হয়, নাইম 786। পাসওয়ার্ড হচ্ছে তুমি তোমার মতো একটা দিবা পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিন্তু ফর্ম ফিলে শো করে না কখনোই, ঠিক আছে? এবার ক্রেডিট কার্ড টাইপ, তুমি তোমার ক্রেডিট কার্ড টাইপ ওখান থেকে সিলেক্ট করবা, ভিসা, মাস্টার কার্ড, ঠিক আছে? ক্রেডিট কার্ড নাম্বার, একটা নাম্বার তুমি দিবা আপাতত, শুধু কাজ মানে প্র্যাকটিসের জন্য। এগুলো এগুলো কিন্তু কোনো কাজ করা হচ্ছে না মেইনলি এখানে, হ্যাঁ? তারপর কার্ড ভ্যালিডেশন কোড, এটা 3 ডিজিট একটা কোড হয়, 004। বেশি দিন মনে হয় নিবে না, নিচ্ছে যাই হোক। তারপরে এটা এক্সপায়ারেশন ডেট, মানে কার্ড অ্যাড করতে গেলে অনলাইনে ব্যাংকের কার্ড, তখন এগুলো করতে হয়, জিনিসগুলো দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যখন ফেসবুক বুস্টিং এর কাজগুলো করবা আগামীতে ঘর সাজাবার জন্য, বুস্টিং এর কাজগুলো তোমাদের করতে হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। সো তোমরা এই বিষয়ে যদি এক্সপার্ট না হও, তাহলে নিজের ব্যবসা তো চালাতে হবে, তখন কিভাবে করবা? সো এটা শিখতে হবে। ব্যবসা করতে গেলে এগুলো শিখতে হবে ভাই, কোনো উপায় নাই, কোনো না কোনো ভাবে আপনাকে এটা শিখতেই হবে। সো এক্ষেত্রে আপনার কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করতে গেলে এখানে কার্ডের নাম্বার, কার্ডের একটা ভেরিফিকেশন কোড থাকে, কার্ডের পিছনে থাকে 3 ডিজিটের, এবং কার্ডের এক্সপায়ারেশন ডেট থাকে, এটা দিতে হয়। কত মাস, কত সাল পর্যন্ত আপনার এক্সপায়ারিটি মেয়াদ আছে, মেয়াদটা দিতে হবে। দিয়ে এবার কার্ডের ইউজার নেম, ধর কার্ডটা আমার নামে আছে, ইন্ডিয়ান মাহমুদ, ঠিক আছে? কার্ড ইস্যুইং ব্যাংক, ব্যাংকের নাম, ইসলামী ব্যাংক অথবা ইস্টার্ন ব্যাংক, ঠিক আছে? তারপরে কার্ড কাস্টমার সার্ভিস ফোন, কার্ডের যে কাস্টমার সার্ভিস, এটা ফোন নাম্বার, ঠিক আছে? এটা দিবা, ঠিক আছে? তারপর এটা হচ্ছে সেক্স, সেক্স হচ্ছে মেল, মেল না ফিমেল এটা। তারপরে এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা একটা দিবা। ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো আন্দাজে একটা দিয়ে দিবা, ঠিক আছে? ডেট অফ বার্থ, বার্থ কত কত তারিখে, ধরো মার্চের 16 তারিখ। আমি এটা ক্লিক করার পরে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে? এখানে তারপরে ইয়ার হচ্ছে, এখানে ক্লিক করার পর আসতেছে। আমি মাউসের হুইল ঘুরাইলে এটা উপরে নিচে যাচ্ছে, এগুলো কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, এটা প্র্যাকটিস করতে হবে। মাউসের হুইলটা ঘুরাইলে এটা উপরে নিচে যায়, তো এখান থেকে আমি সাল সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে দিবা। তারপরে তুমি তোমার এইজটা আবার এখানে লিখে দিবা। এটা হচ্ছে 14 মার্চ, 14, ঠিক আছে? মার্চ কিভাবে লেখে, 03 2000, 2000। বার্থ প্লেস, এটা হচ্ছে নারায়ণগঞ্জ। ইনকাম তোমার কত, ধরো 20,000 টাকা। স্টপ মেসেজ, বেতন বাড়ায় দেন, ঠিক আছে? কমেন্ট, ঈদ বোনাস চাই। সবই পাবা ইনশাল্লাহ আগামীতে, বছর সাথে কাজ করলে তোমরা ধারাবাহিক এভাবে এগুলো রেডি করে। হ্যাঁ, এই যে তুমি ফর্মগুলো ফিল আপ করছো, এটা একটা স্ক্রিনশট অবশ্যই নিবা। স্ক্রিনশট নিতে হলে তো স্ক্রিনশটে দেখাবো কিভাবে নিবা। তারপর এখানে দেখাই দিই, উইন্ডোজ বাটন চেপে শিফট চাপ দিয়ে এস চাপ দিলে স্ক্রিনশট নেওয়া যায়। তো এখান থেকে তুমি যতটুকু স্ক্রিনশট নিবা অতটুকু সিলেক্ট করবা। যেমন আমি চাচ্ছি যে ওয়েবসাইটের লোগোটা সহকারে আসুক, একবারে পুরো ফর্মটা। স্ক্রিনশট তোলা হয়ে গেছে, এই স্ক্রিনশটটা তুমি এখান থেকে এটা ক্লিক করলে এখানে আসবে এইভাবে। তারপরে এখান থেকে তুমি কন্ট্রোল সি দিলে এটা কপি হবে, কপি হয়েছে। তারপরে তুমি হোয়াটসঅ্যাপে আসবা, হোয়াটসঅ্যাপে এসে আমাদের গ্রুপে ওয়ার্ক ফ্যামিলিতে পেস্ট করে দিবা। পেস্ট করে এন্টার দিলে চলে আসবে, ঠিক আছে? শুধু পেস্ট করে এন্টার দিলে হবে না, নামটা লিখে দিতে হবে, নাই অথবা জান্নাত, যেটাই হোক, এটা উল্লেখ করে দিলে আমার বুঝতে সহজ হবে যে তোমাদের কাজগুলো জমা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত ফর্মের কাজগুলো গেল। তারপরে আসতেছি এখান থেকে পরবর্তী টাস্ক, এটা হচ্ছে হ্যাঁ, পারপাস। এই যে এখানে পারপাস দেওয়া আছে, তুমি যে স্ক্রিনশটটা পাঠাইলা, এটার উদ্দেশ্য হচ্ছে তুমি যে অনলাইন ফর্ম ব্যবহার করতে শিখছো, এটার প্রমাণ দলিল, তুমি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। টাস্ক সিক্স, টাস্ক হচ্ছে 6 নাম্বার। তো এই 6 নাম্বার টাস্কে আমরা এটা দিয়ে শেষ করব। প্র্যাকটিস করবে কন্ট্রোল টি দিয়ে, ব্রাউজারে নতুন ট্যাব খোলা হয়। আর কন্ট্রোল শিফট দিলে যে ট্যাব বন্ধ হয়, বন্ধ করা হয়েছে ওই ট্যাবটা ফিরে আনা যায়। আর কন্ট্রোল ডাব্লিউ দিলে কারেন্ট ট্যাব বন্ধ হয়। এই কাজগুলো আমরা এখন দেখবো, এটা ব্রাউজার গিয়ে করতে হবে। ধরো আমি এখন এই যে আমার ডিজাইনটা করা শেষ, সেভ টেপ করে ফেলছি। এখন এই ট্যাবটা অপ্রয়োজনীয়, এই ট্যাবটা আমার প্রয়োজন নাই, আমি এটা ক্লোজ করে দেবো। আমি এখানে কেটে দিয়েও ক্লোজ করতে পারি। এটার জন্য আমার মাউস ব্যবহার করতে হবে, এটা মাউসের ব্যবহার। কিন্তু আমি যদি কিবোর্ডে কাজটা করতে পারি, তাহলে অনেক অল্প সময়ে কাজটা করতে পারি। কারণ মাউস দিয়ে এটা কাটতে হইলে আমার মাউসটা যেখানে থাকে এখান থেকে ঘষ টেনে এনে এখানে এনে কাটতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ, এই যেটা কন্ট্রোল ডাব্লিউ দেওয়ার সাথে সাথে কারেন্ট ট্যাব বন্ধ হবে। হ্যাঁ, কন্ট্রোল ডাব্লিউ দিলাম, কারেন্ট ট্যাপটা বন্ধ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যেটা ট্যাপটা আমি বন্ধ করলাম মাত্র, আমি এটা ফিরিয়ে আনবো। এই যে আমি এখন কিন্তু শিফটিং করতেছি এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে। এটা কিভাবে করতেছি? এটা হচ্ছে অল্টার আর ট্যাব দিয়ে করতেছি, অল্টার এবং ট্যাব। তোমার কাজ এগুলো প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয়ে যাবে যে তোমার ভাত খাওয়ার সময় যখন হাত অটোমেটিক মুখের কাছে চলে যায়, এটা হাত কানের কাছে চলে যায় না, কারণ এটা
বাস তৈরি হয়ে গেছে, মুখের কাছে হাত চলে যাবে। তো তোমার এই হাতটা, আঙ্গুলগুলা যখন তোমার যে কাজের প্রয়োজন অটোমেটিক্যালি আঙ্গুল ওই জায়গায় চলে যাবে। এটা একদিনেই হবে না, এটার জন্য সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। তখন এমন হয়ে যাবে যে আঙ্গুল জায়গা মতো চলে যাবে। তো আমার এখন প্রয়োজন কারেন্ট ট্যাপটা যেটা আমি মাত্র বন্ধ করছি এটাকে ফিরিয়ে আনা। তো এই দেখো আমি কিন্তু কাজ কথার সাথে সাথে আমার আঙ্গুল চলতেছে, কাজ চলতেছে, এবং এটা কিন্তু আমি এক ট্যাপ থেকে আরেক ট্যাপ অটোমেটিক্যালি সুইচ করে ফেলতেছি। তো এটা কিভাবে করতেছি? এটা হচ্ছে অল্টার ট্যাপ দিয়ে করতেছি। এটা আমার মানে আমার এখন প্রয়োজন করা। সো আমি মানে আমি চিন্তা করতে হচ্ছে না এটার জন্য যে আমাকে অল্টার চাপ দিয়ে ট্যাপ চাপ দিয়ে যাইতে হবে, ঠিক আছে? তারপর দেখতে হবে আমি কোন উইন্ডোতে যাব নাকি। হ্যাঁ, এত কিছু চিন্তা ভাবনা আমার এখন করতে হয় না, আলহামদুলিল্লাহ। তো এটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। সো তোমরা যখন প্র্যাকটিস করবে বারবার তখন দেখতে পারবে যে এখানে এই যে আমি এখন ব্রাউজারে এটা সিলেকশন অবস্থায় আছে, আমি যদি এবার অল্টার ছেড়ে দিই তাহলে আমার ব্রাউজারে চলে আসছে। একটু আগে আমি ব্রাউজার একটা ট্যাব ক্লোজ করছি, দেখাইছি ভিডিওতে তোমরা দেখছো। আমি এই ট্যাবটাকে আবার ফিরায় আনতে চাই, অর্থাৎ আমার এটা আবার আবার মনে হলো যে না এটাতে আমার আবার কাজ আছে, শেষ হয় নাই। তো এটা ফিরায় আনার জন্য কাজ কি? এটা হচ্ছে কন্ট্রোল শিফট চাপ দিয়ে টি চাপ দেওয়া, তাহলে ক্লোজ ট্যাবটা আবার কি হয়? ফেরত আসে। সো এটা আমি কি করব? কন্ট্রোল শিফট চাপ দিয়ে দিয়ে যখন টি চাপ দিব, দেখতে পাইবা যে আমাদের আগের কাজটা আবার লোড হয়ে ফেরত চলে আসছে। কত সহজ, তাই না? এটা ফেরত আবার অন্য একটা উপায় আছে। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করা হয়, কন্ট্রোল শিফট টি দিলে কি হলো? ট্যাবটা ফেরত আসলো। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করলাম, কন্ট্রোল শিফট প্রেস করার সাথে সাথে হুম, এটা কি হলো? ফেরত চলে আসলো। এটা মাউস দিয়েও করা যায়। আমি এই যেটা দিয়ে কেটে দিলাম, এখানে আবার রাইট বাটন ক্লিক করে মেনু আনলাম। মেনু আনতে হবে, যে কোনো কাজের জন্য মেনু আনতে হবে। মেনু আনতে রাইট বাটন ক্লিক করে রিওপেন, এই যে এখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। আর কন্ট্রোল টি দিলে নতুন ট্যাব খোলে। আর সমস্ত ট্যাবকে যদি আমি বুকমার্ক করতে চাই তাহলে কন্ট্রোল শিফট দিয়ে এটা দেখাচ্ছে। এখানে ক্লোজ করতে চাইলে অল্টার F4, অর্থাৎ আমি অল্টার F4 দিয়েও ক্লোজ করতে পারি। যেমন কন্ট্রোল শিফট টি দিয়ে টানলাম আর অল্টার F4 যদি আমি চাপ দিই, ওহ, পুরো ব্রাউজারটাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অল্টার F4 দিলে সমস্ত ট্যাব ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এখন আমরা আবার এটা ওপেন করতে হবে। ওপেন করি, শেখায় যাই। যাওয়ার পরে আবার ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা আমাদের কাজটা ওপেন করি। হোমে গেলে ক্যানভা থেকে হোমে যেতে হবে। হোমে গেলে তোমরা যত কাজ করছো অতীতে সমস্ত কাজগুলো এখানে দেখতে পাইবা। এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। তো আমি যদি এখানে কন্ট্রোল ডাব্লিউ দিই, কি হচ্ছে? এই ট্যাবটা বন্ধ হচ্ছে। কন্ট্রোল শিফট কি দিলে এই ট্যাবটা ওপেন হচ্ছে। এবং যদি আমি অল্টার F4 চাপ দিই তাহলে এটা সবগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমাদের আজকের টাস্কে নাই, সো আমি এটা এখন দেখাবো না। তারপর এখানে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে নিউ ট্যাব। আমি যদি এখন চাই যে আমার এখানে নতুন একটা ট্যাব খোলা প্রয়োজন, তাহলে আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু নতুন ট্যাব ওপেন হয়। কিন্তু আমি যদি কিবোর্ড দিয়ে কাজটা করি তাহলে কন্ট্রোল টি দিলে আমার নতুন ট্যাব হয়ে যাবে। যতবার আমি কন্ট্রোল টি 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 প্রেস করতে থাকবো আমার নতুন ট্যাব খুলতে থাকবে, এবং যতবারই কন্ট্রোল ডাব্লিউ 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 চাপ দিব ততবারই আমার ট্যাবগুলো ক্লোজ হতে থাকবে, ঠিক আছে? এই কন্ট্রোল চাপ দিয়ে টি টি দিতে থাকলে ট্যাব ওপেন হতে থাকে, এবং ডাব্লিউ 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 দিতে থাকলে সবগুলো ক্লোজ হতে থাকে। এভাবে প্র্যাকটিস করবা, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের উন্নতি হবে তাড়াতাড়ি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে টি 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 টি, ঠিক আছে? কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে ডাব্লিউ 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 ডাব্লিউ, এটা এক হাত দিয়ে করবা, চেষ্টা করবা এক হাত দিয়ে করার জন্য, দুই হাত দিয়ে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমাদের প্র্যাকটিসের যাত্রা পথ অনেক সুগম হোক, সহজ হোক, দোয়া করি আমি। তোমরা তাড়াতাড়ি শিখতে পারো। আলহামদুলিল্লাহ তোমরা ভালোই শিখতেছো, অনেক আগায় গেছো, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বিট করবে, অর্থাৎ দেখবা যে তারা কিছুই পারে না, তোমরা অনেক আগায় গেছো। সো এটা কিসের মাধ্যমে অর্জন করা যায়? এই ধারাবাহিক চর্চা প্র্যাকটিসের মাধ্যমে, কাজগুলো করার মাধ্যমে অর্জন করা সম্ভব। তো এখন আমাদের কন্ট্রোল টি শেখা হয়ে গেছে, কন্ট্রোল শিফট টি ক্লোজটা ফিরিয়ে আনার জন্য শেখা, এটাও শেখা হয়ে গেছে। কন্ট্রোল ডাব্লিউ কারেন্টে বন্ধ করা শেখা হয়ে গেছে। কন্ট্রোল শিফট এন, এটা হচ্ছে ইনকগনিটো ট্যাব। ইনকগনিটো ট্যাব কি? কন্ট্রোল শিফট চেপে আমি আমার ব্রাউজারটা আবার যাই। হ্যাঁ, কন্ট্রোল শিফট চেপে এন চাপ দিলে আমার একটা ইনকগনিটো ট্যাব ওপেন হয়। ইনকগনিটো ট্যাব হচ্ছে আমি যদি এমন কিছু ব্রাউজ করতে চাই যেটার হিস্ট্রি, কোনো হিস্ট্রি, সাধারণত আমি এখানে যা কাজ করতেছি সব আমার হিস্ট্রিতে জমা হচ্ছে এখানে। এই যে হিস্ট্রি, যদি আমি হিস্ট্রিতে যাই তাহলে এখানে দেখাচ্ছে আমি কি কি কাজ কখন কোথায় কি করছি, সব দেখাচ্ছে আমার ইতিহাস, ঠিক আছে? আমি এই ব্রাউজার দিয়ে কি কি কাজ করছি সমস্ত হিস্ট্রি আমি এখান থেকে দেখতে পারতেছি। এই যে দেখো, আজকে আমি সানডে ডিসেম্বরের 21, 2025 সালে আমি কোন কোন সাইটে ঢুকছি এই ব্রাউজার দিয়ে সব আছে। এবং গতকালকে ছিল স্যাটারডে, 20 তারিখ, কি কি কোন কোন সাইট ব্রাউজ করছি এগুলো সব এখানে দেখাচ্ছে। অনেক সাইট ব্রাউজ করছি, দেখছো, গতকালকে। তারপর এখানে 19 তারিখ আমি কোন কোন সাইটগুলো ব্রাউজ করছি এবং কি কি এখান থেকে শিখছি। এবার এই যে আমি গতকালকে কোথায় ছিলাম, ওই শুক্রবারে তোমাদের এখানে ছিলাম।
উইন্ডোজ সেটআপ দিতে হয়েছে, তো এখানে এখানে আমার বিভিন্ন সাইটে ঢুকতে হয়েছে, যেমন এটা একটা টরেন্ট সাইট, ঠিক আছে? এখান থেকে আমি উইন্ডোজ 10 ডাউনলোড করছিলাম। উইন্ডোজ 10 ডাউনলোড করে করে তোমাদের ইনস্টল করে দিছিলাম, ঠিক আছে? এই সাইটটা চিনতে পারছো? এখান থেকে যে অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে আমরা কি হয়েছে, স্ট্যাটাস ভিজিলেন্স সাইট, যেভাবে কথা ঢুকাই দিছে। টরেন্ট সাইটগুলো একটু এমনিতে সমস্যা করে, কারণ সবসময় সবকিছু এ কথা দেয় না। তো যাই হোক, আহ, এখানে সার্চ দিয়ে এখান থেকে নামাই দিছিলাম। এখন এখানে কয় যেন ছিলাম, এখান থেকে ইনকগনিটো ট্যাবের সুবিধা হচ্ছে এই যে আমার এখানে যে হিস্ট্রিগুলো সেভ হয়ে থাকতেছে, ইনকগনিটোতে কাজ করলে কোনো হিস্ট্রি সেভ থাকে না। এই যে দেখো, আজকে হিস্ট্রিতে আমি যে এখানে প্রবেশ করছি, এই যে আজকে ডিসেম্বর 21 তারিখ, এই সমস্ত সাইটগুলোতে আমি প্রবেশ করছি, এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো একটু কাজ করলে তোমরা দেখলে বুঝতে পারবা, কোনো হিস্ট্রি সেভ থাকে না। সো ইনকগনিটোতে কাজ করার সুবিধা হচ্ছে যখন আমাদের অন্য কোনো এমন কোনো বিষয় সার্চ করার প্রয়োজন হয় যেটা কেউ যেন ট্র্যাক করতে না পারে সাধারণত, তো এক্ষেত্রে ইনকগনিটোটা খুব কাজে আসে। এখান থেকে আমি যদি কোনো কিছু সার্চ দিই বা ব্রাউজিং করি, তাহলে এটা কেউ দেখতে পারবে না বা বুঝতে পারবে না যে আসলে আমি কি সার্চ করছি। যাই হোক, এটা ওপেন করার জন্য একটা শর্টকাট দেওয়া আছে। তো এটা বিশেষ কাজে লাগে কোন ক্ষেত্রে, যখন আমি কোনো ডাটা গুগলে পাঠাতে না চাই। যেমন আমি এখানে যত কাজ করতেছি আমার এই অ্যাকাউন্ট আন্ডার, এগুলো সব গুগলে চলে যাচ্ছে, ধারাবাহিকভাবে আপনার হিস্ট্রি গুলো গুগল ট্র্যাকিং করে। সো ওইখানে ইনকগনিটো যত কাজ আমি করবো এগুলা গুগল ট্র্যাকিং করবে না বা গুগলের কাছে যাবে না তথ্যগুলো, হ্যাঁ। এই জন্য ইনকগনিটোটা দেওয়া হয়েছে, এই ফিচারটা গুগল ক্রোমের মধ্যে। মূলত এইসব কারণে এই ক্রোম অনেক জনপ্রিয় এখন। ক্রোমে এগুলো দেওয়ার পর থেকে অন্যান্য ব্রাউজার এগুলো অ্যাড করছে আর কি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষের দিকে। তো আমরা এখন এই বিষয়গুলো সবগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। লাস্টে আছে স্ক্রিনশট, এটা শেখার মাধ্যমে আমাদের কাজ আজকে শেষ হবে। তো একটু আগে দেখাই দিছি, উইন্ডোজ কি, শিফট কি এবং এস প্রেস করার মাধ্যমে আমাদের স্ক্রিনশট টুলটা ওপেন হয়। বিশেষ করে উইন্ডোজ 10 এবং 11 কাজ করে, উইন্ডোজ 8 কাজ করে কিনা জানি না, মনে নেই। বহুদিন যাবত কাজ করেনি 8। 7 আবার আরেকটা আছে, আরেকটা সিস্টেম অ্যাপ ব্যবহার করতে হয়। তো উইন্ডোজ শিফট এবং এস চাপ দিলে তোমাদের এটা ওপেন হবে, এবং যতটুকু অংশের স্ক্রিনশট নেওয়া দরকার, ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমরা শুধু টাস্ক 6 নাম্বার, যেটা টাস্ক 6, এটার কি নিবা, স্ক্রিনশট নিবা। সো তোমরা কি করবা, এখান থেকে এই টাস্ক 6 এর স্ক্রিনশটটা এখান থেকে এতটুকু নিয়ে সেটা দেওয়া দরকার কাউকে, শুধু এখান থেকে ড্র্যাগ করবা, ক্লিক করে ড্র্যাগ করবা, ক্লিক ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবে স্ক্রিনশটটা এখানে উঠে গেছে। এবার এখানে ক্লিক করো, স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছ। এই স্ক্রিনশটটা তুমি চাইলে সেভ দিতে পারো, অথবা কন্ট্রোল সি দিলে কপি হবে। দেখবে কন্ট্রোল সি আমি প্রেস করার সাথে সাথে এটা একটু ব্লার হয়ে যাবে, যে কন্ট্রোল সি সাথে সাথে একটু ব্লার হয়ে আবার সাদা হয়ে গেলো, মানে এটা কপি হয়েছে। এবার যদি আমি চাই যে এখান থেকে আমাদের গ্রুপে এসে বা যে কোনো কোথাও আমি শেয়ার করতে চাই, তাহলে কন্ট্রোল ভি দিলে পেস্ট করার সাথে সাথে এটা চলে আসবে, এবং এখান থেকে সেন্ড করার সাথে সাথে এটা চলে যাবে গ্রুপে। ঠিক আছে? তো এইভাবে তুমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করতে পারো বা যে কাউকে দিতে পারো। স্ক্রিনশট নেওয়া খুবই সহজ এবং এটা খুবই লাগে বিজনেসের জন্য। কারণ আমি বিজনেসের জন্য কাউকে প্রোডাক্ট দেখা দিতে গেলে বা কোনো বিশেষ কোনো অংশ কম্পিউটার স্ক্রিন দেখানোর প্রয়োজন হলে, স্ক্রিনে কোনো ছবি আছে বা ভিডিও আছে, ওটার কোনো একটা অংশ আমি দেখাতে চাই, বা এই যে তুমি কাজগুলো করতেছো এই কাজগুলো স্ক্রিনশট হিসেবে যে প্রুফ দেখাইতে হইতেছে, প্রুফটা তুমি কিভাবে দেখাইবা, এভাবে স্ক্রিনশট নিয়ে দেখাইবা। তো আপাতত আলহামদুলিল্লাহ আমাদের এটা শেষ হয়ে গেছে। কাজ শেষ হলে ভয়েস টেক্সট মেসেজ পাঠাবে, পাঠায়া বলবে যে আমরা এটা কিন্তু অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি, এটা করতে হবে যে পোস্ট শিডিউল আমরা দেখতে পারি, হোয়াটসঅ্যাপ রিপ্লাই টাইমে করতে পারি, স্ক্রিনশটকে পিডিএফ করতে পারি, ফটোগ্রাফ টেক্সট সাজাতে পারি, অনলাইন ফর্ম ফিল আপ করতে পারি, নতুন শর্টকাট আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? এবং আজকে তোমরা কি শিখলা, পাবলিশিং এর বিষয়ে, ফেসবুকে পোস্ট পাবলিশিং এর বিষয়গুলো শিখলা। কাস্টমারকে রিপ্লাই দেওয়ার দক্ষতা তোমাদের অর্জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এডিটিং করার যে দক্ষতা, অর্থাৎ ওই যে ক্যানভা দিয়ে তোমরা এডিট করছো। অফিস টাস্ক প্র্যাকটিস, অফিসের টাস্কগুলো তোমরা প্র্যাকটিস করতে শিখছো এখানে, ঠিক আছে? বিভিন্ন টাস্কগুলো তোমরা যে করলা এখান থেকে, যে ফর্ম ফিলিং, এগুলো অফিসিয়ালি ব্যবহার হয়। তারপরে কনভার্সন স্কিল এবং ইনফরমেশন হ্যান্ডলিং, অর্থাৎ তথ্যগুলোকে হ্যান্ডলিং করা, ঠিক আছে, ম্যানেজ করা আর কি এক্ষেত্রে লাগে। এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট অপারেটরের জব, এবং কোর ডিউটি হচ্ছে এগুলো ছাড়া চলেই না, এগুলো হবেই না, চলবে না, ঠিক আছে, এগুলো লাগবে। তো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক জাজাকাল্লাহ, আল্লাহ উত্তম বিনিময় দেখ। তোমরা ধৈর্য নিয়ে, সময় নিয়ে যে টিউটোরিয়াল দেখতেছো, এবং আমার জন্য দোয়া করে যেন আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য এই টিউটোরিয়াল দিতে পারি, এবং যেন তোমাদের স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করতে পারি, তাহলে তোমাদের আগামী যাত্রা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আপনার জন্য অনেক ফায়দা হবে। পাশাপাশি ঘরসাজাবো.com, আমি সবসময় বলি ঘরসাজাবো.com সবার কাছে শেয়ার করেন, ইনশাআল্লাহ আগামীতে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পর্যন্তই।